ডিজাইনের জন্য কিছু রুলস অ্যান্ড ডেটা শিট আমাদের দরকার। তো এটার মধ্যে যেগুলি ধারাবাহিকভাবে আসে সেগুলি আমরা একটা একটা করে শেষ করছি। প্রথমে অলরেডি শেষ হয়েছে একটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এর ওয়াটেজ, তারপর এসছে কন্ডাক্টরের সাইজ, তারপরে এসছে কন্ডাক্টরটা যদি কেবল হয় তার একটা টেবল, আর যদি বাস বার হয় তাহলে বাস বারেরও কিন্তু সাইজ লাগবে। একটা বাকি থাকলো যে ইলুমিনেশন বা লাইট কত কি দরকার, এটারও একটা প্রয়োজন হবে। তো আমরা এখন এই তালিকাটা শুরু করছি। সরি, আচ্ছা, কোনো জায়গায় যদি আলোর ঘাটতি থাকে, তো এটা যেমন স্পষ্ট দেখা যায় না, সেরকম অতিরিক্ত আলো হয়ে গেলে কিন্তু সেখানে একটা গ্লেয়ার তৈরি হয়। সো সঠিক আলোর পরিমাণ নির্ধারণ করা এবং সেই অনুযায়ী ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাজেস্ট করা। এখানে আসলে ঠিক আমরা ডিজাইন বলি না এটাকে, কারণ হচ্ছে যে আমরা কিন্তু বাল্বটা ডিজাইন করি না। এটা বাল্ব ডিজাইনেরও কিন্তু কাজ আছে, সেটা ম্যানুফ্যাকচারার লেভেলে হয়। ম্যানুফ্যাকচারার লেভেলে বাল্ব ডিজাইনের কাজ হবে, ওটা দেখতে কেমন হবে, লম্বা হবে না বাঁকানো হবে না পেঁচানো হবে না সার্কুলার হবে, সেটা একটা ডিজাইনের কাজ আছে। এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাই করে, কিন্তু সেটা তো ঘরবাড়িতে অ্যাপ্লায়েন্স লাগানোর সময় সেটার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেভেলে। কিন্তু ম্যানুফ্যাকচারাররা যে ডাটা শিট তৈরি করে, সেই ডাটা শিট থেকে এইগুলি দেখে শুনে কোন জায়গায় কত পাওয়ারের কতটা লাগবে, এইটা আবার ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডিজাইন যারা করে তাদের কাজ, আমাদের কাজ এটা। এখন এখানে কথা হচ্ছে যে ওয়াট চিন্তা করে দিব নাকি লাইট চিন্তা করে দেবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ওয়াট চিন্তা করে দেবো নাকি লাইট চিন্তা করে দেবো, মানে আমরা কি বলে দেবো, আমরা কি বলবো যে এই রুমে আমার এত একটা বাল্ব লাগাও, এটা আমরা বলবো কিনা। সো দেয়ার ইজ এ কোশ্চেন যে ওয়াট বলবো নাকি আলোর পরিমাণ বলবো। তো এই জায়গাটায় যাওয়ার আগে আমরা ওয়াটের সাথে আলোর একটা সম্পর্ক আছে সেটা আমাদেরকে ক্লিয়ার করব। আর সাথে এটাও জানা দরকার যে আলোর রিকোয়ারমেন্টটা কিভাবে তৈরি হয়, মানে কতটুকু আলো কোথায় দরকার। এই যে এখানে যেমন একটা দেখানো হয়েছে যে অতিরিক্ত আলো হয়ে গেছে এই জায়গাটায়, সো ইট ক্রিয়েটস গ্লেয়ার। আবার শ্যাডো তৈরি হতে পারে আলোর অভাবে, আর শুধু আলোর অভাবে না, আলোকে মিসপ্লেস করলেও কিন্তু শ্যাডো হতে পারে। কোনো রুমের মধ্যে যদি বিম থাকে সেখানে আলো আটকে যেতে পারে, কলাম থাকলে আটকে যেতে পারে। কলাম সাধারণ রুমে থাকে না, কিন্তু হল রুমে কিন্তু কলাম থাকে। সো এইগুলি মেনটেন্যান্সের জিনিসটাও দেখতে হয়। যেমন যদি অডিটোরিয়াম হয় তাহলে আলোকে তো ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কেননা দর্শকদের ওটাকে দৃষ্টি পথে ওটা পড়ে। স্ক্রিন থাকবে, স্ক্রিন এবং দর্শকের দৃষ্টি মাঝখানে লাইটকে ঝুলিয়ে দিলে সমস্যা। সো ওটাকে তাহলে দিতে হবে সিলিংয়ে। তো সিলিংয়ে দিলে সেই সিলিংয়ে ওটা যে আবার মেনটেন্যান্স করা, সেটাও একটা ঝামেলা। তো এইসব জিনিস চিন্তা করেই কিন্তু আসলে ইলুমিনেশন ডিজাইনটা করতে হয়। আমরা আলো চুজ করার সময় তার শুধু উজ্জ্বলতা দেখি না, দ্যাট ইজ নট অনলি দ্য ব্রাইটনেস, দ্য কালার প্যাটার্নটা নীল সবুজ লাল অথবা শুধু সাদা আলোও যদি হয়, সে সাদা আলোর পরিমাণের অন্যান্য কালারের উপস্থিতি, এগুলোও কিন্তু একটা বলে দেওয়ার ব্যাপার আছে। তারপরে আছে ডাইরেক্ট অ্যান্ড রিফ্লেক্টেড, এরকম একটা ব্যাপার আছে। তো এখন ডাইরেক্ট আর রিফ্লেক্টেড এটার অর্থ কি আমি তোমাদের বলি। যে ধরো এক মুহূর্তে তুমি ডেস্কে বসে আছো, তুমি যে ডেস্কে বসে আছো তোমার মাথার উপরে যদি একটা টিউব লাইট অথবা একটা বাল্ব থাকে, ইট মে বি এলইডি অর আদার বাল্ব, যদি এটা থাকে,
ওখান থেকে যে লাইটটা আসতেছে এই লাইটটা হচ্ছে ডাইরেক্ট লাইট, সরাসরি ডেস্কে পড়তেছে। এখন ডেস্কে আমরা এই কাজটা করার সময় সব সারফেসে এই আলোটা পর্যাপ্ত নাও হতে পারে। যেমন সে তোমার ল্যাপটপ খোলা, এখন ল্যাপটপের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা হয়তো ওই ডাইরেক্ট আলোটা স্ক্রিনে হয়তো ডাইরেক্ট পড়ছে না, বিকজ ইট ইজ হরাইজন্টালি ওই প্লেনটা, আর আমার ল্যাপটপের স্ক্রিনটা তো ভার্টিক্যাল। তো ল্যাপটপের স্ক্রিন ভার্টিক্যাল থাকলে এই দিকে আমার একটা আলো দরকার ছিল, এই দিকে হরাইজন্টাল প্লেনে একটা আলো দরকার ছিল, ভার্টিক্যাল প্লেনের আলো ওখানে তো সরাসরি লাগবে না। এবং আলোর পজিশনের উপর ডিপেন্ড করে এই স্ক্রিনের একটা শ্যাডো কিন্তু পড়তে পারে কিবোর্ডের উপরে, আর কিবোর্ডের উপর শ্যাডো পড়লে আমি কি অক্ষর টক্ষর কিছু কিন্তু দেখবো না। সো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট আলো ডাইরেক্টলি পড়ে, সো মাঝখানে কিছু আটকে গেলে সেটা থেকে ওরকম একটা সমস্যা তৈরি হয়। এটার একটা সমাধান কি আমরা জানি, যে সমাধান হচ্ছে একটা টেবিল ল্যাম্প রাখা। টেবিল ল্যাম্পটাকে ফোকাস করা যায়, সেটাকে পজিশন ঘোরানো যায়, এবং তার যে নেক থাকে নেকও ঘোরানো যায়। মানে পজিশন মানে আমি সরিয়ে ডানে বামে সরিয়ে নিতে পারি, এদিক ওদিক যে কোনো জায়গায় প্লেস করতে পারি, প্লাস ওর নেক যেটা আছে বাল্ব যেটার মধ্যে ফিট করা, সেটাকে ইচ্ছা মতো ঘোরানো যায়। তো যদি এরকম করা যায় তাহলে এটা যেখানে আমার আলো দরকার সেই জায়গায় কিন্তু আমি আলোটা দিব। তো সেখানে আলোটা দিলে সেটা এই যে ডাইরেক্ট লাইটটা এইটার চেয়ে ওটার কার্যকারিতা বেশি হবে। হাউএভার অনেকে বলবে সেটাও তো ডাইরেক্ট, অনেকেই কিন্তু বলবে যে সেটাও ডাইরেক্ট, যে আমি যদি টিউব লাইট থেকে ডাইরেক্ট পাচ্ছি বলে ডাইরেক্ট বলি, তো আমি ল্যাম্প থেকে এখানে ডাইরেক্ট দিলে আমি সেটাকে ডাইরেক্ট বলবো না, রাইট? ইট ইজ ডাইরেক্ট। যদি ওই ল্যাম্পটার মুখটাকে আমি এই ল্যাপটপের স্ক্রিনের উপরে যদি সরাসরি ফেলি তাহলে এটা ডাইরেক্ট। কিন্তু মজার ব্যাপার ওইটা যে টেবিল ল্যাম্পকে যেহেতু ঘোরানো যায়, এটাকে চাইলে রিফ্লেক্টেডও করে দেওয়া যায় অথবা ডিফিউজডও করে দেওয়া যায়। তো রিফ্লেক্টেড আর ডিফিউজের মানেটা কি? রিফ্লেক্টেড মানে তো তোমরা বুঝো, ওটাকে নিয়ে ফেলবো আমি ওয়ালে, ওয়াল থেকে ফেললে আরও বেশি পরিমাণে উপরের লাইট যেটা এই এলাকায় আলোকিত যেটা করেছে তাছাড়াও এক্সট্রা আলো হবে, আর আমার চোখে সরাসরি পড়লো না, আর এই জায়গাটাকে আলোকিত মনে হলো। মানে অন্য এক্সট্রা লাইট আশপাশে কোথাও ফেলে এই এলাকাটাকে উজ্জ্বল করা, সরাসরি ফেললাম না। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট হয়ে গেল যখন সরাসরি ফেলবো না, কিন্তু এলাকায় কিন্তু আলোকিত হবে, মানে এই এনভায়রনমেন্টে আলোর পরিমাণ বেড়ে যাবে। বাকি থাকলে হচ্ছে ডিফিউজ। ডিফিউজ মানে লাইটটাকে অন্য কোনো কাভার বা কোনো কিছু দিয়ে এটাকে একটু নরম করে দেওয়া। যেমন তোমরা জানো যে লাইটের বাল্বটা সরাসরি খোলা না থেকে এর মধ্যে কাভার টাভার থাকে। কাভারগুলির মূল উদ্দেশ্য দুটা, একটা হচ্ছে লাইটকে ডিফিউজ করা, পরিমাণটা ডিফিউজ হয়ে যাওয়া, কমে আসা, আর অন্য কারণ হচ্ছে তার হচ্ছে নিরাপত্তা বা প্রোটেকশনের জন্য। নিরাপত্তা বা প্রোটেকশনের জন্য ওটার উপরে সরাসরি যে কিছু যাতে না বসে, ময়লা না লাগে, সেই জন্য আমরা এটা দিই। কাভারের দুটা উদ্দেশ্য। আলো যদি ডাইরেক্ট এবং রিফ্লেক্টেড হয় তার যে গ্লেয়ার যদি আছে সেগুলিও কিন্তু ডাইরেক্ট এবং রিফ্লেক্টেড গ্লেয়ার হতে পারে। উই নো হোয়াট ইজ গ্লেয়ার। গ্লেয়ার হচ্ছে যে অ্যাবান্ডেন্ট এক্সেস লাইট, তো সেটাও ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট হতে পারে। এরপরে আছে ফ্লিকার। ফ্লিকারটা হচ্ছে লাইট বারবার মানে স্থির না থেকে কম বেশি কম বেশি কম বেশি হচ্ছে এরকম আর কি, এই কম হয় এই বেশি হয়। এটা সাপ্লাই ভোল্টেজ ওঠানামা করা, অথবা যেই যন্ত্রটা জ্বলছে যে ল্যাম্পটা, এই ল্যাম্পটার ইম্পিডেন্স বাড়া কমা ছাড়া ফ্লিকারটা হবে না। দুই জায়গার কোনো এক জায়গায় হয়ে যাবে, বিকজ আলটিমেটলি কারেন্ট বাড়তে কমতে হবে। কারেন্ট বাড়তে কমতে গেলে এই দুটো ওয়ে আছে, সাপ্লাই ভোল্টেজ ওঠানামা করবে, অথবা ওই যন্ত্রটা নিজে তার ইম্পিডেন্সটা ক্ষণে 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 বাড়বে কমবে, এবং করেসপন্ডিংলি কারেন্ট কমবে বাড়বে। অনেক ডিফারেন্স হয়ে যেতে পারে আলোর মধ্যে। তো এই আলোর মধ্যে যদি ডিফারেন্স হয় এটা কিন্তু একটা সমস্যা করে। আলোর মধ্যে ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছি, মানে একটা জায়গায় একটা রুম মনে করলাম বিশাল আলোকিত, পাশের জায়গাটাই খুব অন্ধকার, এরকম আর কি। বিকজ ওই চোখে এটা একটা
ডিসক্রিমিনেশন তৈরি করে, এবং এটার কারণে কিন্তু ওখানে স্টেপ ফেলার সময় কিন্তু হোঁচট খেয়ে পড়ে অনেকে। তো সেরকম আর কি, আলো ভ্যারিয়েশন হতে পারে, কাজের প্রয়োজনে ভ্যারিয়েশন লাগবে, কিন্তু ভ্যারিয়েশনটা যেন স্মুথ হয়। স্মুথ ভ্যারিয়েশন না হলে যদি ডিফারেন্স অফ হয়, তাহলে চোখ ওই জিনিসটা দেখতে পায় না। একটা জায়গায় অন্ধকার, একটা জায়গায় আলো, এরকম থাকা যাবে না। তো এইগুলি দূর করার জন্য কিন্তু আমাদের কি লাগবে, যে ওখান থেকে আমরা পাবো যে এটা আসলে লাইটটা কত দূর দূর বসানোর কথা। আর আছে ইমার্জেন্সি লাইটিং এর একটা ব্যাপার আছে। ইমার্জেন্সি বলতে আমরা বুঝাই যে ইলেকট্রিসিটি চলে গেলে যেটা জ্বলে উঠবে। ওকে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের লাইটের রেঞ্জের সাথে চোখে কি ধরনের অনুভূতি তৈরি করে সেটার একটা তালিকা এখানে দিয়েছি। এখানে কি আছে, এখানে হচ্ছে লাক্সে, লাক্স হচ্ছে একটা ইউনিট, লাক্সে আলোর পরিমাণ, এটাকে লাইট ইন্টেন্সিটি আর কি, এটার পরিমাণটা দেওয়া আছে, এবং এটা বিভিন্ন অবস্থায়, অ্যাটমসফিয়ার বলা যেতে পারে, সেই অবস্থায় চোখে কি ধরনের অনুভূতি তৈরি করে। এই অনুভূতিটাকে আমরা বলতেছি কালার অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু চোখ দিয়ে দেখার বিষয় বলতেছি আর কি, এই জন্য বলতেছি ইমপ্রেশন, চোখ দিয়ে দেখার একটা বিষয় বলতেছি। আর এটা আসলে ওয়ার্ম, ইন্টারমিডিয়েট এবং কুল ফিলিংসের কথা বলছে। এটা কিন্তু আসলে টেম্পারেচার না, সরাসরি এটা কিন্তু টেম্পারেচার না, কিন্তু চোখে একটা টেম্পারেচারের ফিলিংও আসলে আছে, ওটাকে বলে কালার টেম্পারেচার। একটু পরে সেটা ক্লিয়ার হবে। সিসিটি বলে একটা, সিসিটি বলে একটা লাইটের একটা কোয়ালিটি আছে, সিসিটি, সেটাকেই বলে কালার টেম্পারেচার। এই কালার টেম্পারেচার এটা সরাসরি এই টেম্পারেচার দিয়ে কোনো কিছু সিদ্ধ করা যাবে না, রান্না করা যাবে না। এটা আসলে এক ধরনের ইমপ্রেশন তৈরি করে। তো সেইটা যেটা হচ্ছে যে যদি লাইট 500 লাক্সের কম থাকে, মানে লাইটের সোর্সটা ওরকমই, মানে বাল্ব কম লাগিয়েছি, এটা এখানে হচ্ছে আরও বেশি বাল্ব লাগিয়েছি, অথবা যে সমস্ত বাল্ব বেশি লাইট তৈরি করতে হবে তাদের লাগিয়েছি। বিভিন্ন এটা ছোট লাইট আছে, আবার এরকম ফ্লাড লাইট আছে যেটা চালু করলে একদম মানে এলাকার আলোর বন্যায় ভেসে যায়, তাই না? তো সেরকম বিভিন্ন রকমের লাইট, একটা লাইটকে পরিমাণে বাড়িয়ে, দ্যাট ইজ কল যে তোমার রেপ্লিকেশন, অনেক একই লাইট অনেকগুলি দিলাম, সেটা দিয়ে যেমন আলো বাড়ানো যায়, ভিন্ন মাত্রার লাইট দিয়েও সেটা করা যায়। একই লাইট অনেকগুলির এক্সাম্পল হচ্ছে, সে আমি একটা রুমের মধ্যে এক ওয়ালে একটা টিউবলাইট বসালাম, আর একটা হচ্ছে ওই একই লাইট 4টা 4 দেয়ালে বসালাম, তাহলে অবশ্যই আলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। এটাতে একটা দিয়ে আলোর লেভেল বাড়াইলাম। অন্য আর একটা জিনিস হচ্ছে, একদিকে তো টিউবলাইট বসিয়েছি, বাট অন্যদিকে আমরা এলইডি ফ্ল্যাট লাইট এখন পাওয়া যায়, দেখবা 100-150 ওয়াটের লাইট ওয়ালে ফিট করলে, এটা সাধারণত বসত বাড়িতে ওয়ালে ফিট করে না, এটা একটু বেশি আলোকিত লাগে এরকম জায়গায়, কিন্তু কথার কথা বলছি, তো সেটারও কিন্তু এই লাক্সটা অনেক বেশি। তাহলে একটা লাক্স থেকে অন্য জায়গায় লাক্স বাড়ানোর জন্য সেম লাইটের মাল্টিপল সোর্স অথবা হিউজ লাইটের অন্য সোর্স, মানে আরও বেশি পরিমাণ লাইট দিতে পারে, এরকম অন্য ভিন্ন ধরনের লাইট দিয়ে এই কাজটা করা যায়। তাহলে আমরা ভ্যারিয়েশনটা করতে পারলাম। এখন এটার অনুভূতি কি হবে যদি অ্যাপিয়ারেন্স ওয়ার্ম হয়, মানে হচ্ছে যে মনে হচ্ছে যে বেশ একটু ওই জায়গাটা উষ্ণ উষ্ণ ভাব আছে, তাহলে এই কম আলোতে ওখানে একটা প্লিজেন্ট অবস্থা তৈরি করবে। অর্থাৎ কি বোঝাচ্ছে যে ওটার জন্য কম আলোই ভালো, কম আলো থাকলে ওই জায়গাটা তখন কমফোর্টেবল হবে। কমফোর্টেবল হবে। আমি এতগুলি বুঝাবো না, একটা মাত্র বুঝাই দিই, তাহলে দেখো। কিন্তু যদি অত ওয়ার্ম অবস্থা না থাকে, ওয়ার্ম অবস্থা যদি না থাকে, তাইলে একটা প্লেজেন্ট একটা কন্ডিশনে আসতে কিন্তু অনেক বেশি আলো লাগবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আর যদি কুল অবস্থায় থাকে, তাইলে কিন্তু এই প্লেজেন্ট অবস্থা আনতে
এখানে হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি আলো দিতে হবে। বাকি সবগুলি ওরকম আর কি, এই যে প্লেজেন্ট টু স্টিমুলেটিং টু আনন্যাচারাল অ্যান্ড আনন্যাচারাল, এগুলি কিন্তু ওই ওই জিনিসগুলি কিন্তু আছে। প্লেজেন্টের পরে যেগুলি আছে সেগুলি এখানে আছে, আর এখানে তার আগে নিউট্রাল টু প্লেজেন্ট। একইভাবে এই হচ্ছে আমার প্লেজেন্ট আসছে, তার আগে হচ্ছে কুল টু নিউট্রাল টু প্লেজেন্ট। বোঝা যাচ্ছে এই প্লেজেন্টটাকে যদি আমি মনে করি যে দিস ইজ ডিজায়ারেবল, তাইলে ওয়ার্ম অবস্থা থাকবে, এটা কম আলোতেই সেই ডিজায়ারেবল অবস্থা আমি পাবো। আর যদি ইন্টারমিডিয়েট অথবা কুল হয় তাহলে ওই অবস্থায় পৌঁছাতে আমাকে অনেক অনেক গুণ বেশি আলো দিতে হবে। সো ইউ ক্যান নাও গেজ, or some of you can answer me, যে ইউরোপের একটা কান্ট্রি থেকে আমাদের দেশে আলোর পেছনে খরচ কি বেশি হবে না কম হবে? জাস্ট আনসার সামবডি, এই টেবিলটা দেখে বলো। কেউ বলতে পারছো না? কি বলতে পারছো না? কম হবে স্যার। আমাদের দেশে কম হবে, রাইট। ওকে, মিউট করে দাও। তো মনোসংযোগ আছে অনেকে, ঠিক আছে। এই প্লেজেন্ট যদি আমাদের ডিজায়ারেবল হয়, এই তো নর্মালি একটা রুমের মধ্যে আমাদের দেশের এনভায়রনমেন্ট ওয়ার্মই থাকে। এটা সরাসরি যেটা বলেছি যে থার্মোমিটার দিয়ে মাপার দরকার নাই, কারণ এটা হচ্ছে ওই আলো বিকিরণের সাথে ওখানে একটা টেম্পারেচার আছে, যেটার একটা মাপ আছে, সিসিটি বলে। এটা সরাসরি আমরা যেটাকে বলি যে উষ্ণতাষ্টিক, সেটা না। কিন্তু তার মাপটা ঠিকই কেলভিনেই করা হয়, জিনিসটা কেলভিনেই করা হয়, তবে ওটা চোখের কমফোর্টের একটা বিষয় আর কি। হ্যাঁ, চোখের কমফোর্টের বিষয়। তো সেইটা যদি এত অল্প আলোতে পাওয়া যায়, যতই রুমটা মানে হচ্ছে কম টেম্পারেচারে থাকবে, যতই হবে, তত ওই রকম একটা আলোর একটা অনুভূতি আনতে ওসব জায়গায় কিন্তু বেশি পরিমাণে লাক্স সাপ্লাই দিতে হবে, বেশি। তো বেশি লাক্স সাপ্লাই দেওয়া মানে হচ্ছে বেশি ওয়াটেজ লাগবে, অথবা বেশি দামি লাইট লাগবে। সো একটা জিনিস এখনো বাকি থাকলো, আমি পরে আসতেছি ওটা, সেটা হচ্ছে যে ওয়াট বাড়ালে কি লাক্স বাড়ে? নিঃসন্দেহে ওয়াট বাড়ালে লাক্স বাড়ে, তবে সেটা হচ্ছে একই লাইটের মধ্যে, সেম লাইটের মধ্যে ওয়াট বাড়ালে লাক্স বাড়ে সেম লাইটে, কিন্তু ভিন্ন লাইটে একটা কম অটো কিন্তু বেশি লাক্স দিতে পারে। একটা এক্সাম্পল দিই, যে সে একটা গোল লাইট, এখন এগুলি তেমন একটা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায় বাজারে, এটাকে বলে ইনক্যান্ডেসেন্ট লাইট, যেটা আসলে ওই যে কাচের একটা কাভার দেওয়া, কাচের কাভার দেওয়া, কি বাল্ব বলে, যে ফিলিপস বাল্ব টাইপের আর কি। হ্যাঁ, যেগুলি আগে শুধুমাত্র ওগুলি পাওয়া যেত। সে ওইটা 40 ওয়াটে যে পরিমাণ লাইট দিবে, তো একটা এলইডি এটা ইভেন 10-12 ওয়াটেই তার চেয়ে অনেক বেশি আলো দিবে। তাহলে কি দেখা যাচ্ছে যে একটু ওয়াট বাড়ালেই যে আলো বাড়ে তা কিন্তু ঠিক না। তবে ওয়াট বাড়ালে আলো বাড়বে এটা ঠিক হচ্ছে সেম লাইটের ক্ষেত্রে, আর ভিন্ন লাইটের ক্ষেত্রে ওই লাইটের টেকনোলজি যেহেতু আলাদা, তো আমরা চাই যে কম ওয়াটে বেশি আলো দিক, এই জিনিসটাকে বলে এফিক্যাসি। কম আলোতে কম ওয়াটে বেশি আলো আমরা এটা চাই, কাজেই আমরা ওই প্রযুক্তিটাকে পছন্দ করি যে কম ওয়াটেজ নিয়ে বেশি আলো দিতে পারে। এই সো দেয়ার ইজ অ্যানাদার প্যারামিটার। এখানে কিন্তু একটা প্যারামিটার গেল, সেটা হচ্ছে যে ফিলিংস। হ্যাঁ, ফিলিংসটা যে এটা আমরা বুঝতেছি যে যদি ওয়েদার ওয়ার্ম থাকে কম আলোতেই সেটা হতে পারে। এটা কিন্তু একটা ঝড় বৃষ্টি বা ওরকম না, রুমের জায়গা, যে জায়গাটা আলোকিত করতেছে তার ইয়েটা আমরা বলছি, ওই জায়গাটা আমরা বলছি। ওকে, অ্যানাদার থিং, এটা হচ্ছে অ্যানাদার প্যারামিটার, এটাকে বলে
কালার রেন্ডারিং ইন্ডেক্স, এখানে টেবিলে গ্রুপ করা হয়েছে সেজন্য গ্রুপ বলছি, বাট ইট ইজ রেন্ডারিং ইন্ডেক্স, সেজন্য এটার একটা নাম আছে, এটাকে বলে CRI। CRI, দিস ভ্যালু ইজ কল্ড CRI, কালার রেন্ডারিং ইন্ডেক্স। তো কালার রেন্ডারিং ইন্ডেক্সে দেখো, যদি নিচ থেকে আসি যে এই রেন্ডারিং ইন্ডেক্স 40 থেকে 70-র ভেতরে থাকলে চলবে যদি এটা ইন্টেরিয়র where color rendering is of comparatively minor importance। ইন্টেরিয়র মানে তো বুঝো যে ভেতরের জায়গা, যেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ টাজ হয় না, সেই জায়গায় মনে করো বাসার মধ্যে জাস্ট ওপেন স্পেস, যেখানে আলো থাকা দরকার, নাহলে হোঁচট খেয়ে পড়বো, কিন্তু সেই আলোর, এটা কিন্তু আলোর উজ্জ্বলতা না, সেই জিনিসটা মনে রাখবা যে এটা কিন্তু আলোর উজ্জ্বলতা না, উজ্জ্বলতা হয়ে গেছে লাক্সের মাপে হয়ে গেছে, ফিলিংসটা হয়ে গেছে টেম্পারেচারের মাপে, CCT, ওটাকে বলে CCT। এখানে যে ওয়ার্ম ইমিডিয়েট কুল যেটা বলা হয়েছে, এই মেজারমেন্টটা করা হয় CCT দিয়ে, CCT। আর এখানে যেটা বলছি এটা হচ্ছে CRI, ওকে, কালার রেন্ডারিং ইন্ডেক্স। তো এখানে ঠিক আছে, এখানে একটু এই কথাটা বলিনি, একবার বলছি আর একবার বলি অনেকে, যে এই যে কালার রেন্ডারিং, এই যে টেম্পারেচার, কালার টেম্পারেচার বলে, তো এইটা হচ্ছে গিয়ে ঠিকই, কিন্তু এই যে ওয়ার্ম টার্ম না দিয়ে এখানে কিন্তু ব্র্যাকেটে কিন্তু টেম্পারেচার বলে দেওয়া যায়, তো ওটাকে কালার টেম্পারেচার বলে, সেটা কিন্তু ঠিকই টেম্পারেচারে, বাট ইট ইজ নট থার্মোমিটার টেম্পারেচার, সেটা একটু সাবধান আর কি। হ্যাঁ, তাহলে অবশ্যই ওয়ার্ম হচ্ছে গিয়ে বেশি টেম্পারেচারের, ইমিডিয়েট হচ্ছে তার চেয়ে কম টেম্পারেচার, কুল হচ্ছে আরও কম টেম্পারেচার, বাট ইট ইজ CCT। এই স্কেলটা হচ্ছে CCT, আর এই স্কেলটা হচ্ছে CRI। তো CRI-তে এটা কিন্তু উজ্জ্বলতা বোঝায় না, ওই টেম্পারেচার যেমন উজ্জ্বলতা বোঝায়নি, ফিলিংস বুঝিয়েছে, সেরকম এই CRI কিন্তু উজ্জ্বলতা বোঝায় না, এ বোঝায় যে রংটাকে ঠিক মতো সে নিতে পারছে কিনা। ইউ নো হোয়াট ইজ উজ্জ্বলতা, রং ইজ নট উজ্জ্বলতা, ওকে। তো হাই লাক্স মিনস হাই উজ্জ্বলতা, লাক্সের পরিমাণ বেশি হলে উজ্জ্বলতা বাড়বে, এই যে এখানে এগুলি হচ্ছে লাক্স, তো এগুলি হচ্ছে উজ্জ্বলতা বাড়াচ্ছে, এই হলো উজ্জ্বলতা বাড়লো। আর এখানে কিন্তু এটা আমরা কালারের রিপ্রেজেন্টেশন বুঝাচ্ছি, সো দিস ইজ নট উজ্জ্বলতা, সেটা যেখানে আমার অতটা দরকার নেই সেখানে এটা 40 থেকে 70-এর মধ্যে হলে এটা চলবে। নেক্সট ইজ, এটা যদি 70 থেকে 85-র মধ্যে অবশ্যই থাকতে হবে, যদি এটা অফিস, স্কুল, ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড ফাইন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক যদি হয়, তাইলে এটা 70 থেকে 85-এর মধ্যে থাকতে হবে। এটা কিন্তু একটা বড়, মোটামুটি বড় রেঞ্জ, এখানেও বড় রেঞ্জ, এখানেও 30-এর রেঞ্জ। তো এই রেঞ্জ তো আমরা বলতেছি যে একেবারে তেমন ইম্পর্টেন্ট না সেই সমস্ত কাজ। এখানে কিন্তু 15-এর একটা রেঞ্জ আছে, এটা কিন্তু এখন বলবো যে 70 হলে চলবে না 85 হলে চলবে। ইনফ্যাক্ট এটার মধ্যে আরও সাব ক্লাস আছে, যেটা আমরা এখানে জায়গার কারণে ইয়ে করছি না, যেমন অফিস, স্কুল আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, ডিপার্টমেন্ট স্টোর, এগুলি কিন্তু আসলে ওর মধ্যে আবার ভিন্ন ভিন্ন জিনিসে ভিন্ন ভিন্ন রকম করে, কোনটা 80 লাগবে, কোনটা 75 লাগবে। তো সেরকম আমি দুটো একটা এক্সাম্পল দিব আর কি। আর এখানে যে 85 লাগবে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে এই তিনটা একসাথে পড়তে হবে আর কি। হ্যাঁ, এই জায়গাটা মার্চ করে দেওয়া উচিত ছিল, এই জায়গাটা মার্চ করে দেওয়া উচিত ছিল, যে সেটা হচ্ছে যে এই 85 লাগবে এই সব জায়গায়, যদি ওই জায়গাটা, যেমন এটা, যেমন আমরা জানি যে কালারটা বোঝাচ্ছে, কিন্তু এটা তো কালারের টেম্পারেচার বোঝাচ্ছে, তাহলে লো কালার টেম্পারেচার, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, পেইন্ট অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি, সেখানে হচ্ছে এটাই হবে, কিন্তু টেম্পারেচার, তার মানে এইখানে হচ্ছে CCT, এটা হলো CCT, আর এটা হচ্ছে CRI। তো CRI এই নিচের দুইটার ক্ষেত্রে আর আসলে এটাকে সাব ক্লাসে করা হয়নি, মানে আলাদা করে CCT উল্লেখ করা হয় নাই, কারণ এইখানে কাজগুলি হচ্ছে অত ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু কাজের ইম্পর্টেন্ট আছে। আর তার মানে এই CRI নিলে এখানে আমার CCT এই সব ক্ষেত্রে কুল চুজ করতে হবে, কুল। আর এই সব ক্ষেত্রে শপ এবং হসপিটাল, সেখানে এটা ইন্টারমিডিয়েট করতে হবে। আর এটা হচ্ছে হোম, হোটেল, রেস্টুরেন্ট, এখানে আমার হচ্ছে গিয়ে
অর্ম চুজ করতে হবে। এখন এটার মানেটা কি, যে আমরা কিন্তু অলরেডি জানি যে এইখানে লুমিনেন্স কম লাগবে, এখানে আরও বেশি লাগবে, এখানে আরও বেশি লাগবে। নিশ্চয়ই এটার মানে এটা সেটা তোমরা বুঝে ফেলছো আগের তালিকা থেকে। তারপরে হোটেল রেস্টুরেন্ট হোমস এইসব জায়গায় হচ্ছে আমার এখানে লাক্স কম লাগবে কম্পারেটিভলি, কিন্তু আমার সাথে এই পরিমাণ সিআরআই লাগবে। আর সব হসপিটাল এগুলিতে লাগবে আর একটু বেশি ওয়াটেজ। আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, পেইন্ট এবং পেইন্টিং এটার মধ্যে লাগবে আরও বেশি, আলোর পরিমাণ বেশি লাগবে। আলোর পরিমাণ বেশি দিয়েই কিন্তু সিসিটি বাড়াচ্ছি আমরা। ওই যে আগের তালিকায় দেখো, যে আলোর পরিমাণ বেশি দিয়ে আমরা সিসিটি বাড়াচ্ছি। এই যে বাড়ানোর এই যে একই অবস্থা আনতে এখানে আমার বেশি আলো লাগছে, ওইটাই কিন্তু ওই লেসনটাই আমরা কিন্তু এখানে বলতেছি। আমি শিওর যে তোমরা অনেকে এই জিনিসগুলি বুঝতে পারছো না, মানে এটা বোঝার কথা না আর কি, মানে একটু জটিল তো জিনিসটা। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে 5-7 বছর, 10 বছর, 20 বছরও অনেকের লাইফ ক্যারিয়ার কেটে গেছে, কিন্তু এগুলি নিয়ে কাজ করে না দেখে বোঝা যায় না। সেই জন্য আমি তোমাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করছি। অনেকের কাছে মনে হবে যে এগুলি চেঞ্জ কিভাবে করে, মানে এমন কি যে লাইটের গায়ে নব থাকে, নব ঘোরালে সিসিটি বেড়ে যায় আর সিআরআই বেড়ে যায়, যে না কিভাবে এটা করে। অনেকেরই এটা মনে হবে যে এটা কি করে, আমি একটা এই রেঞ্জের একটা লাইট কিনলাম, তারপর কি তাকে কুল অবস্থায় ঘোরাই দিব অথবা নব ঘোরালে এরকম হবে? নো, দ্যাট ইজ নট লাইক দ্যাট। যখন একটা লাইট কেনা হয়, সেই লাইটের আসলে 3টা গুণ থাকে। 1 নাম্বার গুণ তার মধ্যে আলো কি পরিমাণ আছে, 2 নাম্বার গুণ তার এই রেন্ডারিং ইন্ডেক্স বা কালারকে রিপ্রেজেন্ট করতে পারে কি পরিমাণ, সেইটার একটা মেজার করে সেটা বের করে ফেলা যায়। 3 নাম্বার হচ্ছে সে আসলে কোন লেভেলের টেম্পারেচারের অনুভূতি তৈরি করবে সেটা। তো যে কোনো লাইটকে তার টেস্ট করলে, যদি টেস্ট প্রসিডিউর তুমি জানো অথবা ম্যানুফ্যাকচারের ডাটা শিটের উপর তোমাকে ডিপেন্ড করতে হবে, তাহলে তারও একটা জিনিস থাকবে। এবং ওই লাইটের জন্য ওটা ফিক্সড, ওর লাক্স ফিক্সড, ওর সিআরআই ফিক্সড, ওর সিটিডি ফিক্সড একটা নির্দিষ্ট লাইটের জন্য। সেটা মেপে নেওয়া যায় অথবা ম্যানুফ্যাকচারার মেপে লিখে দিয়েছে তার গায়ে বা ডাটা শিটে, বাস। এখন আমাদের কাজ হচ্ছে আমার যেখানে আমি ব্যবহার করব সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ধরনের লাইট চুজ করা। যদি ওই রেঞ্জের বাইরের লাইট হয় ওখানে ওটা লাগানো যাবে না। আশা করি এবার পরিষ্কার বুঝতে পারছো যে এখানে ঘটনাটা কি হলো। ওকে স্যার, একটা নিউ প্রজেক্ট তুমি ডিজাইন করতেছো, সেখানে একটা অডিটোরিয়াম হবে। অডিটোরিয়ামের উপর তুমি কি এখন কোন বাল্ব লাগাবে? তো প্রথমে আসতে হবে যে ওই অডিটোরিয়ামের আমি সেখানে কি ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছি, লাইটের ফিলিংসটা কীরকম চাচ্ছি। 2 হচ্ছে তার কালার রিপ্রেজেন্টেশনটা কীরকম দরকার। 3 হচ্ছে কত উজ্জ্বলতা দরকার। তাহলে ওই রেঞ্জের মধ্যে থেকে বাল্ব একটা ঠিক করে বলা হবে এটা লাগাও। যে বাল্ব ওই রেঞ্জে থাকবে না সেটা বাদ, ওটা ওখানে দেওয়া যাবে না। এই হচ্ছে মেকানিজমটা। একটা লাগিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলি করা যায় না। শুধু উজ্জ্বলতা অনেক সময় ঘোরানো যায়, যেটাকে বলে যে ডিমার লাগায়, মানে একটা নব লাগায় যেটা ঘোরালে এগুলি হয়, কিন্তু এগুলি আসলে লাইটের ফিক্সড ক্যারেক্টারিস্টিক্স। এগুলি সিআরসিসিটি কোনো রেঞ্জে আসে না, মোটামুটি একটা এত প্লাস এই হয়ে গেল। আর এটা লুমিনেন্সটা চাইলে সার্কিট ডিজাইন করে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করা যায়। তো মূলত কোন জায়গায় লাইট ব্যবহার করা হচ্ছে তার উপরে আমার এই 3 ক্যাটাগরিটা লাগে। এই ক্যাটাগরি তো মানে এখানে ক্যাটাগরি বলতে আমি বোঝাচ্ছি উজ্জ্বলতাও থাকবে আর কি। এই জায়গাটায় নাই ওই যে উজ্জ্বলতা, যেটা লাক্স, সিআরআই, সিসিটি। তো যে কোনো লাইটের প্রপারলি সেটাকে চুজ করতে গেলে এই 3টা ক্রাইটেরিয়া বলা হয়। আমরা বাসা বাড়িতে লাগাই, এগুলি আর কখনো আমরা বলি না। তো অনেকের কাছে মনে হবে যে তাহলে এটার আসলে মাহাত্ম্যটা কি। দেখো, মাহাত্ম্য হচ্ছে যে সাধারণ ঘর বাড়িতে এটা কিন্তু লাগে না, এটা লাগে না। এই জায়গাটায় হোম আছে বটে, কিন্তু আমরা এতটা আমরা সফিস্টিকেটেড হই নাই যে বাসা বাড়িতে আলো ইউজ করার সময় তার সিআরআই বা সিসিটি আমরা মেনশন করি। এগুলি সাধারণত বড় প্রজেক্টে হয়, ঘরে আমরা একটা বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিই। তবে এই সব জিনিসের গুরুত্বটা আসলে কোথায় পড়তেছে। ওকে, আই এম গিভিং ইউ অ্যানাদার এক্সাম্পল, যে তুমি একটা বাতি এলইডি লাইট এখন জনপ্রিয় হয়েছে, বাজারে কিনতে যাও, সেম একটা ওয়াট তুমি ঠিক করো যে এই ওয়াটটা, দেখবা যে ওটা বাজারে সে একটা মোটামুটি মাঝারি একটা ওয়াট নিলা, দেখবা যে সেটা 300-350 টাকায়ও পাচ্ছ, আবার এই 150 টাকায়ও পাচ্ছ। দেখবা যে সেম লাইটে তুমি 150 টাকায় পাচ্ছ। তো এইগুলি শুধু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে তা না, ভালো কোম্পানি আর খারাপ কোম্পানিতে ডিপেন্ড করে তা না। সেম কোম্পানির মধ্যেও
যদি এই ইন্ডেক্সগুলিকে কম্প্রোমাইজ করে, মানে সেটা যদি মেনটেন করার জন্য কোনো প্রয়োজন না থাকে, তাহলে ওটা সস্তায় পাওয়া যায়। দিস সিআরআই বা অন্যান্য জিনিস এটা সস্তায় পাওয়া যায় এইটা। ওকে, তো এটাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে পরিপূর্ণভাবে সেই রেঞ্জে পৌঁছাইতে গেলে সঠিক আলোর মাত্রা দিবে, সঠিক আলোর টেম্পারেচার দিবে এবং সঠিক আলোর কালার রিপ্রেজেন্টেশন দিবে, এগুলি এনশিওর করতে গেলে লাইটটা আসলে দামি হয়ে যাবে। কারণ ওর ভেতরে শুধুমাত্র আলো তৈরি করতেছে এমন না, এইসব রেঞ্জের মধ্যে যাতে থাকে সেই জন্য তার মধ্যে এক্সট্রা ভেতরে আবার কতগুলি ফিল্টার এগুলি বসাতে হবে। লাইটকে বিভিন্নভাবে সেটাকে মডুলেট করতে হবে, করে আমার যা দরকার সেখানে আনতে হবে, সো এটার খরচ বেড়ে যাবে। তো বিভিন্ন রেঞ্জে দাম হওয়ার হচ্ছে এগুলি একটা কারণ। সস্তার 4 অবস্থা বা যেটা 3 অবস্থা না, যে সেটা হচ্ছে ওর মধ্যে ওগুলি কিছু নাই। অন্য আর একটা কারণ বলি, যে সেটা হচ্ছে যে নর্মালি ঘর বাড়িতে লাগানোর জন্য এগুলি অতটা ইম্পর্টেন্ট না কেন। এবার আসো যে দিস রেন্ডারিং ইন্ডেক্স, এইটা বারবার বলতেছি যে সে হচ্ছে কালার রিপ্রেজেন্ট করে। আসলে কালার রিপ্রেজেন্ট করে এই কথাটার মানেটা কি? ওকে, এটার জন্য একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে তুমি একটা সবুজ কালারের লুঙ্গি কিনলা, নিয়ে এই মানের আলো দিতে পারে সেরকম একটা বাল্বের নিচে এটাকে ধরো, দেখবা যে সবুজই দেখবা। এটার নিচে ধরলে দেখবা যে সেটা একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে এবং এখানে নিলে সবুজ আর সবুজই থাকবে না। দ্যাট ইজ দ্য কালার রেন্ডারিং ইন্ডেক্স। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে কেন লাইটে এই জিনিসগুলি থাকতে হয়। এখন ঘরের মধ্যে লুঙ্গি পরে ঘোরাঘুরি করতেছো, এটা কোন কালারের সেটা এমন কি আসে যায়? কিছু তো আসে যায় না। ও সবুজ পড়লেও পড়ছো, কালো দেখাচ্ছে সেটা পড়লেও পড়ছো, কিচ্ছু আসে যায় না, সব কিছুই পারপাস সার্ভ করবে। কিন্তু এই লুঙ্গিটাই, কথার কথা বললাম যে একটা দেশে ফ্যাব্রিক্স না, এই জিনিসটাই আমি কিন্তু বুঝে শুনেই এক্সাম্পলটা দিয়েছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ক্ষেত্রে এই কালারটা ওটা বিভিন্ন বায়ার্সরা এসে তাদের এই ধরনের এক্সপার্ট আছে সেগুলি দিয়ে চেক করে করে দেখে। দ্যাটস ওয়াই আই চুজ লুঙ্গি, যে তোমার একটা ফেব্রিক্সের কালার তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ এটা যদি দেখে শুনে না নেওয়া হয়, এখান থেকে এক জিনিস মনে করে নিয়ে সে পাঠাইলো তার ইউরোপ আমেরিকার কাস্টমারের কাছে, তারা ওটা দেখবে, তুমি বলবে ওখানে কি লুঙ্গি চাই কেন? জাস্ট ইন্ডিকেট ফ্যাব্রিক্স, ইটস অনলি ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিক্সটা লাইটের উপস্থিতিতে ঠিক মতো বুঝতে গেলে হাই রেন্ডারিং ইন্ডেক্সের লাইট লাগবে। অন্য লো রেন্ডারিং ইন্ডেক্সে সেই কালার যা দেখবে বাস্তবের ক্ষেত্রে তা দেখবে না, আরেক রকম হয়ে যাবে। সো দেয়ার ইজ দ্য ইম্পর্টেন্স। তো বুঝতেছো যে তুমি ওখানে সাধারণত তোমাদের অনেকে হয়তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছো, বিশেষ করে ভালো গার্মেন্টস হতে হবে, উন্নত মানের, আদারওয়াইজ এগুলো থাকবে না। সেখানে দেখবা যে টেস্টিং ল্যাবরেটরি আছে এবং ইন্সপেকশন রুম আছে, স্যাম্পলগুলি ওখানে কোয়ালিটি চেক করা হয়। সেই জায়গায় যত লাইট লাগানো হয় সেগুলির প্রপার কালার রেন্ডারিং ইন্ডেক্স থাকতে হবে, তার সিসিটি ঠিক থাকতে হবে এবং অফকোর্স তার পর্যাপ্ত লুমিনান্স থাকতে হবে। তো সেখানে ওইটা দেখবে, ওইখানে ওইটা দেখলে এটা 100 মানে হচ্ছে সূর্যের আলোতে দেখতেছো, এরকম। এটার 100 মানে হচ্ছে তাই যে সূর্যের আলোতে তুমি দেখতেছো, একদম খোলা মাঠে নিয়ে, বা ওই দিন মেঘ নাই, ইয়ে নাই, কিছু নেই, যেটাকে বলে যে সানি ওয়েদার। তো সানি ওয়েদারে তুমি যদি কিছু দেখো তাহলে যেরকম দেখবা 100 রেন্ডারিং ইন্ডেক্সে তুমি হচ্ছে ওটাকে ওরকম দেখবা। তো 85 প্লাস হলে তোমার তো এ প্লাস তো হয়ে গেল না। তার মানে হচ্ছে যে পুরা রৌদ্রের মতো না দেখলেও অনেকখানি কি দেখলা, ওতে কাজ চলে যাবে আর কি। যেমন 80-তে এ প্লাস এবং 100 এটার মধ্যে আর গ্রেডিং করা হয় না, সব জায়গায় করে না, তারা কেউ কেউ করে, অনেক জায়গায় করে না, মনে করে যে এ যাক মানে ও ইয়ে হয়ে গেছে, আই মিন তাকে ভালো রেজাল্ট করেছে বলে সিল লাগাই দেওয়া যায় যে ওটার মধ্যে আর গ্যাপ নেই। তো ওরকম যদি 85-এর উপরে হয় তাহলে সেটা রোদের আলোর মতোই দেখছি, এই কথা বলে মোটামুটি চালিয়ে দেওয়া যায়, এটা রোদের আলোতেই দেখছি। যদিও রোদের আলোর থেকে একটুখানি তার হচ্ছে কালার ইয়ে হবে, মানে ফাঁকি দেওয়া যাবে, একটু 15% ফাঁকি দেওয়া যাবে, কিন্তু সেটা বোঝা যাবে না। তার এর নিচে হলে কিন্তু কাজ চলবে, কিন্তু অতটা আলোর বিষয় টিষয় দেখা যাবে না। আর এই রেঞ্জে হলে আসলে কালার টেরই পাওয়া যাবে না যে প্রকৃত কালার কি। বাট যেহেতু এর সাথে কস্টের ব্যাপার আছে, বুঝো যে এই ধরনের লাইট যদি তুমি সব জায়গায় ইউজ করতে যাও হেভি কস্টলি হয়ে যাবে। তো আমরা নর্মাল হাউস হোল্ডে অত কস্টলি লাইট তো আমরা ইউজ করি না,
আর না করলে কি হয় দেখো, যে বললাম যে তুমি কোন কি কি করে ঘোরাঘুরি করছো এটা বুঝলে বা কি, না বুঝলে বা কি। তারপর আছে খাবারের কথা চিন্তা করো, যে তুমি হচ্ছে তুমি হচ্ছে যে লাল রঙের মাংস হয়তো খাওয়া শুরু করেছো। আমরা তো জানি যে রেড মিট হোয়াইট মিট বলে আর কি। তো এই কালারে হয়তো হোয়াইট মিটটাকেও আসলে রেড মিট মনে হবে এই কালারে, যে পরিষ্কারভাবে তো বোঝা যাবে না এই যে এটাই। ওকে, এই লাইটে আর কি। তাইলে তোমার হচ্ছে যে তখন কি খাইলা না খাইলা, মুরগির মাংস খেলে না গরুর মাংস খেলে, কারার দেখে বোঝা যাবে না আর কি, স্বাদে বোঝা যাবে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এই কারণে দেখো যে হোটেল রেস্টুরেন্ট কিন্তু এই যে এই রিকোয়ারমেন্টের মধ্যে ফেলে। দেখো আমাদের দেশে তো আর এগুলি ফেলে না, কারণ কোথা থেকে কি ধরে এনে কি রান্না করছে সেগুলিও অনেক সেটা চেক হয় না। কিন্তু উন্নত দেশে যেহেতু ফুড কোয়ালিটি একটা বিষয় থাকে, তো সেই ফুডের মধ্যে কি আছে সেটা যেমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে চেক করে, মানে ওখানে ফুড ইন্সপেক্টররা যায়, একইভাবে তার লাইট ইন্সপেক্টরেরও সেখানে যাওয়া লাগে। বিকজ যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে কোন জিনিস দেখতে কি মনে করে কি খেয়ে ফেলবে, মানে গিলা না কলজা খাচ্ছে, মানে যে ভেজাল লেগে যাবে আর কি, তো সেটা করা যাবে না। ওকে, আরেকটা জিনিস থাকে যে শপে হচ্ছে এখানে অনেক সময় তোমার হচ্ছে যে সুপার শপ যদি হয়, সেখানে মাংস বিক্রি করা যায়, কাঁচা মাংসের যে কালার, এই কালারটা এই হাই কোয়ালিটির লাইটের ছাদের ডিসপ্লে করতে হবে। দিস ইজ ল, ওটা ভাঙা যাবে না। হসপিটালে তোমরা জানো ডাক্তাররা প্রায় এইটা মনে করতো ওইটা কেটে ফেলে, তাই না? তো সেখানে তো যে তার হয়তো পিত্তথলিটা হয়তো দেখতে সবুজ রঙের, কিন্তু আলো এত খারাপ যে অন্য আর একটা জিনিস পাশেরটা ওটাকে ওরকমই দেখাচ্ছে। সো এইগুলি করা যাবে না। সো সে কারণে কিন্তু লাইটের তোমার হচ্ছে সমস্ত ইন্ডেক্স মানতে হবে কিছু ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে ওইটা মানাটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি করতে গেলে তো অনেক চাপ পড়ে যাবে, মানে আই মিন ভেরি কস্টলি লাইটিং ইকুইপমেন্ট তোমার ইয়ে করতে হবে। উল্টাটা অনেকে মনে করে ভাবছো যে যদি তাই হয় তাইলে এই লো কালার রেন্ডারিং ইন্ডেক্সের লাইট উৎপাদন বন্ধ করে দিলেই তো হয়। হয়তো ভালো, কিন্তু তখন তো তুমি সস্তায় লাইট কিনতেই পারবে না। আজকে মোবাইল ফোনের কথাই যদি কেউ চিন্তা করো, কেউ 1.5 লাখ টাকা দিয়ে কিনতেছে, কেউ তো 3,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনে ব্যবহার করতেছে এবং কাজ চলতেছে। সো মানুষের যে সামর্থ্যের সাথে যে এই যে এগুলির পাওয়া না পাওয়ার যে একটা মানে কম্প্রোমাইজ যে করতে হয়, এখানেও তাই। তুমি যদি ভেরি হাই ইন্ডেক্সের সব কিছু যদি অ্যালাউ করো আর আইন করে অন্য কিছু বন্ধ করে দাও, তাহলে অনেক মানুষ আছে যে সিম্পল আলোর যে রিকোয়ারমেন্টটা সেটাই পাবে না। দেখা গেল যে 1,000 টাকা লাগতেছে বাসার একটা ল্যাম্প চেঞ্জ করতেছে, হাউ ক্যান, এটা তো হবে না, এই জিনিসটা হবে না। সেই জন্য এগুলি অনেক জায়গায় দেখা হয় না। তোমরা আসছো শিখতে, তোমাদের ওইটা বুঝতে হবে যে ঘরে 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 আমার এগুলি চেক করার দরকার নাই, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, যেমন ধরো যে হসপিটালগুলি যে বানায়, তার যে অপারেশন থিয়েটার থাকে, এইসব জায়গায় কিন্তু আসলে ওই রাজমিস্ত্রি আর হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে তো কাজ করে না, সেখানেই কিন্তু ডাকা হয় এক্সপার্টদের। তো ওই জায়গায় লাইটের এইসব জিনিস এনশিওর করতে হয়। তারপরে হচ্ছে যে সুপার শপগুলি যে করে, শপের মধ্যে যে লাইটিং করবে, সেই জায়গায় দেখবা যে কোনো এক জায়গায় হয়তো টুথপেস্ট বিক্রি করতেছে, আর কোনো জায়গায় মাছ বিক্রি করতেছে বা মাংস, তো কালারের কিন্তু তোমার রিকোয়ারমেন্ট একরকম না। কোনো জায়গায় হয়তো কি বলে এক কর্নারে থাকে দেখবা যে এটা হচ্ছে যে কসমেটিক্স ইউজ করতেছে, তো কোন জায়গায় কি আরেক দিকে পেঁয়াজ রসুন। তো এই এটার দরকার অনুযায়ী লাইটের যে ইয়েটা, তো ওগুলি ওই ডিজাইনের মধ্যে নিয়ে আসা হয়। এবং এটা যেহেতু লার্জ প্রজেক্ট, একটা সুপার শপ বানায় কোটি কোটি টাকা খরচ হয়। সো ওই জায়গায় তোমার লাইটের গুণাগুণ যদি তুমি এনশিওর না করো, তাইলে তো এটা তো ঠিক হবে না, মানে সেখানে বরং করতেই হবে। তো সেটা কে করবে? সো সেই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এসব নলেজ থাকা দরকার। বাট দ্য থার্ড কেস এটা হচ্ছে না দেখেও চলবে। অনেক এগুলি সাধারণত আমরা বলি ঘর বাড়িতে লাগাও এটা সেটা এটা, হ্যাঁ, বা যার সামর্থ্য নেই, যেসব জায়গায় এটা দেখার দরকার নেই। তো দ্যাটস অল। এখন আমরা মোটামুটি আমি কিন্তু একটা টেবিল আগের ক্লাসে অ্যাডভান্স হয়ে দেখিয়েছিলাম, মাঝখানে কয়েকটা পেজ বাদ দিয়েছিলাম, বলছিলাম যে ওটা বোঝাতে সময় লাগবে। তোমরা তো দেখলা যে সময় কিন্তু অনেক সময় লাগলো, সেটা তোমরা দেখলা। তো এখানে আবার আমরা ওই তালিকায় হয়তো চলে যেতে পারবো। এখানে হচ্ছে আমরা ব্রাইটনেস প্যাটার্নের কথা বলছি, এটা একটু প্ল্যান করতে হবে। ব্রাইটনেস প্যাটার্ন বলতে কি বোঝায় আমি আসছি, যে সেটা হচ্ছে যে আসলে কত দূর পর লাইট করতে হবে, দুটো লাইটের মাঝখানে শ্যাডো তৈরি হবে কিনা, বা আমি ছাদে দিব না ওয়ালে দিব, এই যে এগুলি হচ্ছে আমার প্ল্যান। ইউনো দ্য প্যাটার্ন, মানে আমি কোথায় লাইট রাখতেছি সে তো একটা প্যাটার্ন তৈরি করবে। সো ওটাই কন্টিনিউ করছি এইখানে। এখন আমরা এখানে কিছু ডেটা দিচ্ছি।
যেমন যেখানে আমরা কাজ করি ওখানে মিনিমাম লাক্স লাগবে 150 ওয়াট, যেখানে কাজ করি মিনিমাম লাগবে। এবং একটা জিনিস আছে যে ইউনিফর্ম অ্যান্ড ডাইভার্সিটি রেশিও, দ্যাট ইজ কল্ড যে মিনিমাম এবং ম্যাক্সিমামের যে রেশিও শ্যাল নট লেস দেন 0.7। এবং এইটার মানেটা কি আমি তোমাকে বুঝিয়ে বলছি। ধরো এই যে এরকম আছে, ধরো এই একটা রুম মনে করো, এই একটা রুম, হ্যাঁ। এখন মনে করো এই রুমের মধ্যে, রুমটা মোটামুটি বড়, এখানে মনে করো একটা পার্টিশন আছে, হ্যাঁ। পার্টিশন বলতে কিন্তু আমার মানে ফিজিক্যাল পার্টিশন না, ধরে নিলাম যে সে এদিকে হয়তো বেড টেড এরিয়া, এখানে হয়তো বেডটা শেষ, তারপরে কিছুটা ফাঁকা জায়গা, তারপরে এখানে হয়তো ডেস্ক বা এদিক দিয়ে আলমিরা হয়তো, সে এরকম আর কি। তো এখন পার্টিশন মানে ফিজিক্যাল পার্টিশন না। তো আমি বলছি যে তুমি এই বেডের এই দিকে একটা লাইট লাগাইলা, এই এখানে একটা লাইট লাগাইলা, এই আর কোনো জায়গায় কোনো লাইট মনে করো লাগাইলা না, তোমরা বলবা না এরকম কেন, এত আমি তো চারদিকে লাইট থাকবে। আমি জাস্ট এইটা দিয়ে কি বোঝাচ্ছে এটা 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 এটার জন্য তুমি বুঝে নাও। এইখানে লাইট লাগাইলা, এখানে লাইট লাগাইলা, তাহলে এই লাইটের নিচে এখানে খুব আলো হবে, এটা মাঝামাঝি জায়গায় বলে আলো কম হবে, এখানে আবার খুব আলো হবে। এবং তুমি করো কি, একটা লাক্স মিটার পাওয়া যায়, ফোনেও থাকে কিন্তু অ্যাপস আছে, দেখবা লাক্স মিটার অ্যাপস আছে, ফোনের অ্যাপস দিয়ে তুমি লাইট মাপতে পারো। এখানে মাপলা দেখলা যে এখানে আলো উজ্জ্বল থাকবে বেশি, এখানে দেখবা কম, কারণ লাইট থেকে দূরে তো এটা। এখন এইখানে যা পাইলা, এইখানে যা পাইলা, যদি একই রকম লাইট হয় তাহলে এটা কিন্তু সমান হবে, এর নিচে লাইটের নিচে সমান হবে। আর যদি ওই যে বললাম যে ভিন্ন টাইপের লাইট হয় বা ওয়াট বেশি হয়, একই লাইটের ওয়াট বেশি হলেও যেটা ওয়াট বেশি সেটা লাইট বেশি হবে। আর ভিন্ন টাইপ হলে তো কথা নেই, এটা যদি টিউব হয়, এটা যদি একটা এলইডি ফ্ল্যাট লাইট হয়, তো 4-5 গুণ বেশি আলো এখানে দিবে। এনিওয়ে, তাহলে ওই রুমের মধ্যে সর্বোচ্চ লাইট যেটা, সর্বনিম্ন লাইট যেটা, এটার রেশিও কিন্তু ওই 0.7 বেশি হতে পারবে না। তো যদি এরকম দুটো লাইট করো, এমন হতে পারে এখানে আসলো 0.3, এখানে যা আছে এটার 0.3, এখানে 30% আসলো, কিন্তু এখানে কিন্তু 70% লাগবে। সেই কারণে যে এইখানে এখানে 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 লাইট দিয়ে দাও, এটা বোঝা গেল কিনা। অথবা সিলিংয়ে লাইট দাও, একটু রুমটা একটু বড় এসেছে তো হয়তো এখানে একটা ফ্যান থাকবে, এখানে একটা ফ্যান থাকবে, দুই ফ্যানের মাঝখানে এখানে একটা লাইট দিয়ে দাও। এটা কেন করা হলো? আদারওয়াইজ ফ্লোর দিয়ে হাঁটার সময় ধাক্কা লেগে মানে নিজের ওই যে বুঝতে পারবে না, পায়ের ওখানে লাইটের ভ্যারিয়েশনের কারণে এটা এখানে একটা তৈরি হবে, মানে চোখে দেখবা যে যেটাকে বলে সর্ষে ফুল দেখতেছো আর কি, মানে তখন দেখবা যে নিজের পায়ের সাথে নিজেই হয়তো প্যাচ লাগাই দিছো বা মানে ধাক্কা লাগবে আর কি। সো আমরা কি বুঝলাম যে এই যে রুমের মধ্যে যে প্রথমে 2টা বাল্ব দিছিলাম, পরে যে বাল্ব সংখ্যা বাড়িয়ে দিলাম, ওটা কিন্তু এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য, এই যে সেটার মধ্যে তার একটা ইউনিফর্মিটি থাকতে হবে, যে লাইট যেন সব জায়গায় থাকে। তো এখন ইউনিফর্ম বলতে আবার কি বোঝাচ্ছি? 100% ইউনিফর্ম করতে তো সারা রুম আলো দিয়ে বলে দিতে হবে, সেটা তো সম্ভব না। সো আমি ধরে নিচ্ছি যে লাইট যদি গায়ে গায়ে লাগানো না থাকে তাহলে এক জায়গায় বেশি এক জায়গায় কম হবে, বাট দ্য রেশিও মাস্ট নট বি লেস দ্যান 70%। ওকে, তাহলে এখানে যদি কোনো কারণে 30% এসে যায়, সেটাকে বাড়ানোর জন্য আমার কি করার আছে? এই ছাদের মধ্যে এখানে দেওয়া অথবা সাইড দিয়ে দেওয়া। তো ওইভাবে আমি একটা জিনিসটা বুঝলাম। দিস ইজ প্যাটার্নিং এর কথা বলছি, আমরা প্ল্যানিং, আমরা কি কোন প্যাটার্নে ডিজাইন করব সেটা আমরা প্ল্যান করতেছি। এবার আসতেছে যে লাইটিং ক্যালকুলেশন। এটা হচ্ছে যে কিভাবে দরকারি সংখ্যক ল্যাম্প এবং লুমিনারিজ সেখানে লাগতেছে, সেটা আমরা, অনেকের মনে হবে যে লুমিনারিজটা কি। ওকে, তোমাদের একটা শীটের প্রথম দিকে ওই যে বলছি যে একটা অ্যালফাবেটিক অর্ডারে আছে, সেখানে ডেফিনেশনটা দেখে নিবা। লুমিনারিজ হচ্ছে যে ল্যাম্প টাইপের বাকি সব কিছু আর কি, মানে সবগুলিকে কিন্তু ল্যাম্প বলে না, এটা বলে আলোর সোর্স, এটার বাংলা হচ্ছে আলোক উৎস আর কি। লুমিনারিজ হচ্ছে আলোক উৎস। এটা একটু দেখি, বাল্ব হচ্ছে গিয়ে, বাল্ব তো জানো একটা আলুও কিন্তু একটা বাল্ব, মানে একদম লিটারাল সেন্সে যে একটা আলু। কারণ তুমি আলুর বর্ণনা পড়বা উদ্ভিদবিদ্যায়, বোটানিতে তুমি দেখবা বলে যে ওই একটা আলু হচ্ছে বাল্ব আকৃতি বা বাল্বাস, তাই না? তো ওটা তো বাল্ব হচ্ছে এরকম একটা জিনিস, বাস শেষ। তো এখন যেসব লাইট দেখতে এরকম না, সেগুলি কিন্তু বাল্ব, ওটাকে আমরা ল্যাম্প বলি না, কিন্তু এটা মনে রাখবো আর কি। সো আমরা কিছুকে বলছি ল্যাম্প আর বাকি বলছি লুমিনিয়ার্স, কিন্তু যেগুলিতে আলো দেয় আর কি। হ্যাঁ, তো একটা টিউবলাইট ইজ নট এ বাল্ব, না, আমরা টিউবলাইট তো বাল্ব বলতে পারি না। ওকে, সো সেগুলি কতগুলি লাগবে সেইটার জন্য আমরা একটা ক্যালকুলেশনের দিকে যেতে চাচ্ছি। সো এইটা যে মেথডে আমরা করব, এই মেথডকে বলে লুমেন মেথড। এই মেথডটাকে বলে লুমেন মেথড। আগে কিন্তু আমরা একটা টার্ম ইউজ করেছি, দ্যাট ওয়াজ লাক্স, লাক্স। আমরা এখন একটা জিনিস পাইলাম যে দিস ইজ লুমেন মেথড। লাক্স এবং লুমেনের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, তো ওই মেথড আমরা যাচ্ছি, ওই মেথডে।
unless the reflection factor are known to the lighting designer, the triplet 0.7, 0.5, 0.3 for the reflectances of ceiling, wall and working plane respectively shall be used for offices and triplet 0.7, 0.5, 0.1 for other premises. এই যে বিশাল একটা ফর্মুলা দেওয়া হলো, এই ফর্মুলাটা তোমরা বুঝছো কিনা আমার সন্দেহ, সেজন্য আমি এটাকে আবার বাংলায় করে সুন্দর করে ব্যাখ্যা করতেছি। প্রথমত, যখন কোনো একটা রুমে আমি আলোকিত করতে চাই, তার আলোকিত সারফেস বা আলোক মানে মানে কি বলে ওয়ার্কিং সারফেস যেগুলি আছে, যে জায়গাতে আমরা কাজ করতে চাই, সেই সারফেসগুলি হচ্ছে একটা হলো ছাদ, একটা হচ্ছে ওয়াল, আর একটা হচ্ছে ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেন মিনস ফর আস দ্য টেবল ইজ দ্য ওয়ার্কিং প্লেন, দ্য টেবল ইজ দ্য ওয়ার্কিং প্লেন। তো ওটাও একটা কিন্তু সারফেস, তাই না? ছাদ একটা সারফেস, ওয়াল একটা সারফেস, আর আমরা যে টেবিল করছি এটা। এখন আমাদের জন্য বলছি কেন, ওকে, যদি এমন হয় যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর, এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরে যদি কেউ অন্যভাবে মেশিনপত্র বসায় এবং সেখানে যদি বসে কাজ করতে হয় বা অন্য কোনো পজিশনে কাজ করতে হয়, দাঁড়িয়ে কাজ করতে হয়, তো দাঁড়িয়ে কাজ করলে তারাও কিন্তু একটা ওয়ার্কিং প্লেন হবে আমাদের চেয়ে উঁচু। আমরা কি করছি, আমরা চেয়ারে বসে আমরা ডেস্কে কাজ করি, সো দিস ইজ টেবল হাইট। এখন টেবলের তো কোনো ডেফিনেশন নাই, এই টেবিলটাকে উঁচু করে দিলেও কিন্তু অনেকে হবে, কিন্তু আমরা একটা বলি ওটা হচ্ছে পডিয়াম যে থাকে, ওই যে টিচারের ক্লাসে এসে যে একটা ওই যে বক্তৃতা দেয়, ওই যে ওরকম হাইট হবে, ওটাও কিন্তু বুক হাইট আর কি, তো চেস্ট হাইট আর কি। তো সেটা হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে যে ওইটা কিন্তু যে জায়গায় কাজ করা হচ্ছে সেইটার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা হবে। কেউ দাঁড়িয়ে কাজ করবে, কেউ চেয়ারে বসে কাজ করবে, কেউ কিন্তু ফ্লোরে বসেও কাজ করতে পারে। ঝালাইকারী কাজ করতেছে, ঝালাইকারীর কাজ অনেক সময় ফ্লোরে বসে বসে সে করে, তাহলে ঝালাইকার একটা ঝালাই কারখানায় তাহলে ফ্লোরে বসে কাজ, অনেক কারখানায় কিন্তু বসে ওখানে কাজ করতে হয়। হ্যাঁ, তো ওখানে যে বসে কাজ করে তার ওয়ার্কিং প্লেনটা হচ্ছে তার হচ্ছে ফ্লোর। তাহলে একটা জিনিস দেখো যে ছাদ আর ওয়াল কিন্তু মোটামুটি আমরা বুঝলাম যে কি, ওয়ার্কিং প্লেনটা কিন্তু হচ্ছে তোমার ওই যে ওটাকে বলে যে ভ্যারিয়েবল, মানে এটার হাইটটা কত সেটা কাজের উপর ডিপেন্ড করে। আর ছাদ আর তো মোটামুটি আছে, যেখানে আছে সেখানে আছে, মানে ওটাও ভ্যারি করে, কিন্তু ওটা তো খালি চোখে দেখা যায়। আই মিন যে কোনোটা রুম হয়তো 10 ফিট হাই, তাহলে 10 ফিট উপরে ছাদ, আর কোনো জায়গায় রুম একটু বড় হয় বিশেষ পারপাজে, তো সেটা ধর আর 2 ফুট বড় হলো, তো আমি তো দেখতেছি যে ওটা ছাদ, ওটা তো আলাদা করে কিছু বলার নাই। ছাদে যে লাইট লাগাতে হবে ছাদেই, 10 ফুট উপরে হলেও ছাদে, আর 12 ফুট হলেও ছাদেই লাগবে। তো ছাদ ওয়াল এগুলি বোঝা গেছে। ওয়ার্কিং প্লেনটা হচ্ছে বায়বীয়, এটা তো আমরা দেখছি না, তো ওটা হচ্ছে গিয়ে ফার্নিচার বসানোর পর জায়গাটা ঠিক হবে যে এটা কোথায়। তো সেটা 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট এরকম হয় আর কি, ডিপেন্ডিং অন কিছু কিছু ফ্লোরের মধ্যে তোমার ট্রলিতে কাজ করা লাগতে পারে, ল্যাডার বা মোয়ে কাজ করা লাগতে পারে, সেখানে কিন্তু ওয়ার্কিং সারফেস হবে। এনিওয়ে, এখানে কোন ছাদে একটা আলো যদি লাগাই, তাহলে সেই আলোটা সেখান থেকে আসলে ওয়ালে আসলে ওয়াল থেকে বা ছাদ থেকে আলোটা ওখানে থাকবে নাকি রিফ্লেক্ট হয়ে চলে যাবে। রিফ্লেক্ট কখন হয়, যদি সাদা রঙের ছাদ হয় বা ওয়াল হয়, তাহলে সেটা রিফ্লেক্ট করে সবচেয়ে বেশি। আর যদি আমরা তো অনেক সময় পছন্দ করি বাড়িতে যে বিভিন্ন রুমে কোনোটায় গোলাপি, নীল, নানা রঙের, বাচ্চাদের রুম হলে কালারফুল ওয়াল টল করা হয়, এটা তো প্রচলন আছে। তাহলে এখানে কি হবে, এইটা হচ্ছে গিয়ে তাহলে ডিপেন্ডিং অন কালার তার বিভিন্ন রকমের রিফ্লেকশন ওখান থেকে হবে। সো টু ডিজাইন আ লাইট ফর a house or office or commercial complex, the designer need to know the reflectance of the surface, মানে ছাদ হোক, ওয়াল হোক এবং ওয়ার্কিং প্লেন হোক, সেই জায়গাটার রিফ্লেক্টেন্স জানতে হবে, মানে কি পরিমাণ রিফ্লেক্টেন্স ওখান থেকে হবে সেটা জানতে হবে। আমি বললাম যে এই রিফ্লেক্টেন্সটা আবার কালারের উপর ডিপেন্ড করে, তা সেই তথ্য তো আমাদের কাছে দেয়নি, সেই জন্য বলছি যে আনলেস দ্য রিফ্লেকশন ফ্যাক্টর আর নোন, যদি আমরা না জানি, আমাকে তো কেউ বলেনি ছাদে সাদা রং কিনা, ওয়ালে নীল রং কিনা, না গোলাপি রং না কি রং, তো কেউ বলেনি। সেই জন্য বলছি যদি ওটা তোমার জানা না থাকে তাহলে তুমি এইটা ইউজ করবা যে এটা কি বোঝাচ্ছে,
যে এটা হচ্ছে সিলিং থেকে রিফ্লেকশন হবে 0.7%, আর ওয়াল থেকে রিফ্লেকশন হবে 0.5%, সরি মানে 0.7 মানে 70%, 0.5 মানে 50%, আর হচ্ছে ওয়ার্কিং সারফেস থেকে রিফ্লেকশন হবে 3%। এই তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদি অন্য তথ্য দেওয়া না থাকে এই তিনটা ধরে নিতে হবে। আর তিনটা জিনিস বলে এটাকে ট্রিপল এড বলছে। আর দেখো একই জিনিস এটা যদি অফিস টফিস হয় তাহলে ওইটা, আর যদি আদার প্রেমিজেস হয় তাহলে এটা তোমার হচ্ছে সেই 0.7, 0.5 আর 0.1 ফর আদার প্রেমিজেস। তো এখন এখানে কিন্তু প্রথম দুইটা কিন্তু ঠিক আছে, পরেরটা কিন্তু ব্যাপকভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে ব্যাপক চেঞ্জ হয়েছে এটা 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 তোমাদের একটু বুঝাই দিতে হবে, আদারওয়াইজ তুমি বুঝবে না। প্রথমে আসি, এই দুটো তো কমন, তাহলে এটা বুঝাই, সেটা বুঝবা। তোমাদের মধ্যে বাড়িতে যে অনেকে একটু ভালো করে খেয়াল করবা যে ছাদে সাধারণত সাদা কালার ইউজ করে। তোমার যদি ওয়ালটা যদি রঙিনও করে, ছাদটা কিন্তু রঙিন করে না, দ্যাট ইজ এ কমন প্র্যাকটিস, খেয়াল করবা। এখন কেউ যদি এটা করে থাকে, তুমি দেখলা বাসায় গেলা দেখলা যে সবই এক রঙ, তাহলে বুঝবা যে এটা আসলে স্ট্যান্ডার্ড না। বেশিরভাগ লোক এরকম করে না, বা লোকজন যারা এক্সপার্ট তারা ওভাবে সাজেস্ট করে না, অর্থাৎ ওটা ভুল করে করা হয়েছে। ঠিক আছে, ভুল করে করা হয়েছে। আমরা তো বুয়েটের বাসাগুলিতে থাকি, একটা বাসায় যখন আমরা উঠি আমাদের ইচ্ছা মতো রং বললে ওরা করে দিয়ে যায়, বাট সেটা ওয়ালে। ছাদটা কিন্তু সবসময় সাদা রঙেই থাকে, ওখানে কিন্তু আর হাত দেওয়া হয় না। এটা এমন নয় যে ওই জায়গায় রং মানে টাকা খরচ করা যাবে না, তা না। ওয়ালগুলির জন্য একজন আসলে সে নতুন করে রং তার পছন্দ মতো করে দেয়, কিন্তু ছাদটা কিন্তু পছন্দ মতো রং করে না। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। তো তোমরা বুঝতে পারছো যে সেই কারণে ছাদে যেহেতু সাদাটাই থাকার কথা, ওখানে রিফ্লেকশন বেশি হবে। যত সাদা ততই তো বেশি রিফ্লেকশন হবে। ওয়ালে যেহেতু কোন কালার আমি জানি না, কিন্তু ছাদ থেকে বেশি রিফ্লেকশন হবে, ছাদ থেকে ওখানে একটু রঙিন বেশি মনে করে এটা দিচ্ছি। তো এই দুইটা তোমরা বুঝতে পারছো। বাকি থাকলো 0.3 অ্যান্ড 0.1। যেহেতু যে ওয়ার্কিং সারফেসে যেহেতু কাজ করবা, সেই জায়গাটায় যে ওয়ালের চেয়ে যে ওয়াল উজ্জ্বল হবে এতে কোনো সন্দেহ নাই। যেমন আই অ্যাম সিটিং অ্যান আ ডেস্ক দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাক ইন কালার, আমার ওয়ার্কিং ডেস্কটা ব্ল্যাক কালারের। তো এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে 0.3ও থাকবে না, এখানে আরও খারাপ অবস্থা হবে। সো কারোরটা এই টেবিল সাদা হতে পারে, কারোর টেবিল হতে পারে যে উড কালারের। সো ইউনো যে এটা বিভিন্ন রকম হতে পারে। তো ওইটাকে আমরা একটা, যদি আমার জানা না থাকে, যেমন এই যে বললাম আনলেস আদারওয়াইজ রিফ্লেকশন ফ্যাক্টর আর নোন, আমার ক্ষেত্রে যদি এই টেবিলটা যখন আমরা এখানে লাইট দিব, আমরা যদি জানি যে যে কাজের টেবিলটা বসবে সেটা রঙের কালো, তাহলে তো ওর রিফ্লেক্টেন্স অনেক কম হবে, একদম জিরোর কাছাকাছি। কালো তো অ্যাবজর্ব করে, কিছুই রিফ্লেক্ট করে না। আর যদি অন্য কালার হয় তাহলে আমি এখানে একটা নাম্বার পেলাম। নাও দ্য কোশ্চেন ইজ যে এটা আদার প্রেমিজে এই যে এটা কম কেন, আদার প্রেমিজে কম কেন আর অফিসে বেশি কেন? অফিসে দেখবা একটু ঝকঝকে তকতকে ভাব বেশি থাকে। তুমি একটা ইয়েতে গেলা, ওয়ার্কশপে গেলা, ওয়ার্কশপে তো তোমার ওয়ার্কিং স্পেসটা ময়লা আবর্জনা থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? অফিসের মধ্যে তো কেউ দেখবা এটা পিটাচ্ছে ওটা পিটাচ্ছে এরকম তো করবে না, সেখানে একটু পলিশ ঝকঝকে থাকে, সেই জন্য ওয়ার্কিংটা 0.3 ধরা হচ্ছে। আর আদার প্রেমিসেস বলতে অফিসার অন্যান্য জিনিস বুঝাচ্ছে, সেগুলি তো শ্যাবি থাকে এবং অনেক জায়গায় ময়লা আবর্জনা জমে থাকে, এবং ওয়ার্কিং প্লেটটা এমন জিনিসের কাজ কারবার করা হচ্ছে যে তাহলে এই হিসাবটা যে এরকম ভাগ করা হয় কেন, এটা বুঝতে পারলাম। এরপর আসতেছে যে যদি এইটা আমরা গুরুত্ব দিই যে আনলেস দ্য রিফ্লেকশন ফ্যাক্টর আর নোন, যদি আমরা এটা জানতে চাই তাহলে কী করতে হবে? দেখো এখানে কিন্তু ঠিকই রিফ্লেক্টর ফ্যাক্টর কিন্তু দেওয়া আছে, যে যদি ফ্ল্যাট হোয়াইট ওয়াল হয় তাহলে হচ্ছে এই রেঞ্জে, মানে চাইলে তুমি যদি ইনফরমেশনটা জানো যে কোন কালারের রং আছে ইয়েতে ওয়ালে বা ছাদে, তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারতেছো। যদি ফ্ল্যাট হোয়াইট হয় তাহলে এত, এবং আইভরি থেকে শুরু করে আস্তে আস্তে দেখো এটা কমতেছে 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 কমতেছে, এবং ডার্ক ব্রাউনের ক্ষেত্রে এটা হচ্ছে 0.1 থেকে 1.5, দিস ইজ ব্রাউন। অ্যান্ড ব্ল্যাক হলে কি হবে বুঝতে পারছো, ওটা তো জিরো হয়ে যাবে আর কি, অলমোস্ট। সো যে জিনিসটা জানা ছিল না, এই যে এখানে যে আনলেস আদারওয়াইজ নন, কিন্তু তুমি কিউরিয়াসিটি দেখালে, তাদের যদি বলো যে আমি তো লাইটে এখানে হিসাব করতেছি, আপনি আমার এই জায়গার রং বলেন, তাহলে এটা ইজিলি কিন্তু তারা বলে দিতে পারবে যে ওয়াল এই রঙের, ছাদ এই রঙের, আর যে যে স্পেসে কাজ করবেন, কাজ যেখানে কাজ করবে ওটা কিন্তু আলোকিত করতে হয়, তো ওখানে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে এত।
তো সেইটা, সরি এত না, এত কালারটা তারা ইউজার কালারটা ইজিলি বলতে পারবে, আর ডিজাইনারকে খুঁজে বের করতে হবে যে তার জন্য আমি রিফ্লেক্টার্স কত দিব। তো তোমরা অনেকে আবার এটা বুঝতে ভাবছো কিনা, আমি এখানে একটু তোমাদের ওই যে একটু জায়গায় দেই, তোমাদের একটু চেষ্টা করি। আচ্ছা আমাকে বলো যে এই রিফ্লেকশন ইন্ডেক্সটা এটা বেশি না কম জেনে আমার কি লাভ? মানে আরো সহজ করে দিই, যে এটা বেশি হলো সেখানে কি আমি আলো বাড়িয়ে দিব, নাকি কম আছে ওখানে আলো বাড়িয়ে দিব? এটা একটু বলো, যে ইন্ডেক্সটা বেশি আসলো, আলোর যে উৎসটা লাক্স যেটা আমি ঠিক করতেছি যে এটা 500 বা 300 বা 1000, সেটা কোন ক্ষেত্রে বেশি দিব সেটা বল, কোন ক্ষেত্রে বেশি দিব? হ্যালো, হ্যাঁ কি কেউ বলতে পারছো না? আর যেখানে রিফ্লেকশন ফ্যাক্টরটা কম সেখানে স্যার লাক্স বাড়িয়ে দিব। রিফ্লেকশন ফ্যাক্টরটা কম সেখানে লাক্স বাড়িয়ে দিব, বিকজ ওখানে অ্যাবজর্পশন বেশি হবে, রাইট? ইয়েস স্যার। ওখানে অ্যাবজর্পশন, এই তো ঠিক আছে, ঠিক ধরতে পারছো যে ওখানে অ্যাবজর্পশন বেশি হবে, সেই জন্য আলোকে অলমোস্ট খেয়ে ফেলবে, সেই জন্য আলো ওখানে কিন্তু বেশি দিতে হবে। তো এই তত্ত্বটা কিন্তু ওই জন্য লাগতেছে। রিফ্লেকশন কম বেশি থাকলে সেখানে আলো একটু কম ইউজ করলে হবে। সেই কারণেই কিন্তু আসলে তোমার ওই যে সাদা কালার ইউজুয়ালি ইউজ করে, যাতে বাড়িতে আলো কম লাগে আর কি। হ্যাঁ, এটা সাদা কালারের জন্য ইউজ করে। তবে শুধুমাত্র কালার দিয়েই হয় না, আর্কিটেকচারাল ডিজাইনটা ইম্পর্টেন্ট, যে জানালা কোন দিকে রেখেছে, আলো বাতাস কোন দিক দিয়ে আসে, সেগুলো ওটার সাথে ফ্যাক্টর আছে, কিন্তু সেগুলি তো অনেক সময় কন্ট্রোল থাকে না। বাড়ির পজিশন এমন, বা অনেকে ভাড়া বাড়িতে থাকছে, তো মালিক কি বানিয়ে রাখছে, তো সে কি করবে, তো তার লাইট তো তার যাচ্ছে বিলটা, তাই না? এনিওয়ে, মানে অনেকে বলবে যে তো মালিক বানিয়েছে, মালিক কি আর লাইট লাগিয়ে দেয়নি? হ্যাঁ দিয়েছে, কিন্তু বিলটা তো আসবে তার। মানে সে বাসার মধ্যে টোটাল হয়তো 50টা লাইট আছে, তো সে তো আলো বাতাস বেশি থাকলে সে তো এগুলি কম জ্বালাবে, হয়তো দেখা যাবে প্রত্যেক রুমে একটা করে জ্বালাচ্ছে, হয়ে যাচ্ছে। 3-4 রুমে 3টা-4টা লাইট লাগালে হয়ে যাচ্ছে। আর একটু অন্ধকার অন্ধকার হলে এক এক রুমে 4টা-5টা করে লাগাতে হচ্ছে, করিডোরে জ্বালিয়ে রাখতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ম্যাটার। সেই জন্য সাধারণত যেটা বলছি যে আলো একটু যাতে কম লাগে, সেজন্য ওই রঙগুলিকে একটু ওইভাবে করতে হয় আর কি, যাতে ওই আলো জ্বালানোর প্রয়োজন কম হয়। ওকে, এবার আমরা চলে আসছি সেই জায়গাটা, আগের দিন যেই জায়গাটা একটু দেখে, কারণ বলছিলাম যে পেছনে অনেকগুলি পয়েন্ট ইয়ে করলাম, স্কিপ করলাম, তারপরে এখন স্কিপের পরে ওটা পরের দিন ব্যাখ্যা করবো। আজকে এটা ব্যাখ্যা করলাম, অনেক কিছু তোমরা নতুন নতুন জানতে পারলাম। এরপর শুধুমাত্র তালিকা, আর কিচ্ছু না। তালিকা মিনস হচ্ছে যে এখন যদি আমার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, এই তালিকাগুলি কিন্তু অনেক আসবে, আমি কিন্তু তালিকাগুলি আমি মার্ক করে দিব যে কোনটা কার জন্য। যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তাই দেখো যে ডুয়েলিং হাউস মানে বসত বাড়ি, তার বেডরুমে একটা রিকোয়ারমেন্ট হয় জেনারেল, বেডরুমের জেনারেল, মানে এটা বলতে বোঝাচ্ছে বসত বাড়ি। এগুলি আসলে বাম দিকে অ্যালাইন করে দিলে ভালো হতো এটা। তারপর এর মধ্যে বেডরুমের মধ্যে জেনারেল লাইট, এটা একটু দেখো তোমরা, দেখো আমি আবার কোশ্চেন করবো। ওকে, কি দেখতে পাচ্ছ যে এখন শুধু আইটেম পড়ে যাওয়া, আর কিচ্ছু না। মানে হচ্ছে যে ডিজাইন করার সময় এগুলি লাগবে আর কি, যে আমার হয়তো কিচেনে আলো লাগবে, তো এটা কিচেনে দেখো অনেক আলো লাগতেছে। এখানে কিন্তু বেডরুমে কোন আলো, সেটা কিন্তু আমি বলছি যে দুইভাবে ভাগ করা হয়েছে, যে তার হচ্ছে যে জেনারেলে হচ্ছে এতটুকু, আর হচ্ছে বেড হেড ডিজাইন টেবল সেটা হচ্ছে এতটুকু। জেনারেল বলতে বোঝায় যে যে জায়গায় কোনো স্পেশাল, মানে সাধারণ ফ্লোরে যে আলোকিত হয়ে আছে আর কি,
ধরো একটা রুমের মধ্যে কত কিছু থাকে দেখো, একদিকে টেবিল থাকে, অন্যদিকে আলমিরা থাকে, অন্যদিকে টেবিল নাও থাকতে পারে, অনেকে আলাদা স্টাডি থাকে, স্টাডি আলাদা থাকলে বেডরুমে অনেকে এটা রাখে না, তো সেরকম হতে পারে। তারপরে ওই পারপাস অনুযায়ী কি হবে, পারপাস অনুযায়ী সেটা হচ্ছে আমার আলু কম বেশি হবে আর কি। সো এই এখন তো লম্বা তালিকা আর কি, মানে এটা তো আমি যেহেতু লেকচার শিট দিয়ে দিব, এগুলি আর বোঝানোর কিছু নাই। আহ, লম্বা তালিকা এগুলি আমরা নিয়েছি হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলে আর কি। সো এটা আমাদের দেশেরই কিন্তু রিকোয়ারমেন্ট, ন্যাশনাল বিল্ডিং কোড। এর বিদেশে আরও বেশি লাগে, কেন লাগে এখন তোমরা বুঝতে পারছো। ওই যে ওয়ার্ম, ইন্টারমিডিয়েট অ্যান্ড কুল, এই জিনিস চিন্তা করেই কিন্তু বাংলাদেশের লাইটের রিকোয়ারমেন্টটা ঠিক করা হয়েছে, ওই জিনিস চিন্তা করে। সো যে এইটা এখানে যা লাগতেছে সেটা কিন্তু আমাদের দেশের সাথে মানানসই করেই করা হয়েছে। সো আমরা এগুলি টেনে যাই আর একটু বিশেষ বিশেষগুলি দেখে যাই, খুব বেশি বা খুব কম হলে দেখো এই যে শেভিং, মেকআপ, এখানে কিন্তু আলো বেশি লাগতেছে। আর ইউনিটটা খেয়াল করবা যে ইউনিট ইজ লাক্স, ইট ইজ নট লুমেন। কিন্তু আমরা কিন্তু একটা মেথডের কথা বলেছি, লুমেন মেথড, সেখানে আমি আসবো। এখন আজকে মূলত তালিকাটা শেষ করি। দেখো এখানে দেখো এই যে অনেক বড় একটা আসতেছে, এই যে 600, এটা কি দেখো, এটা হচ্ছে সিউইং অ্যান্ড ডার্নিং, মানে এটা হচ্ছে ওই যে এই সেলাইয়ের জায়গায় লাগে আর কি, যেখানে সেলাই টেলাই করা হয় ওখানে আলো বেশি লাগে। এইটা একটা দেখো মোটামুটি বেশি আছে, সেটা হচ্ছে রিসিপশন অ্যান্ড অ্যাকাউন্টস। ওকে, আমরা কিন্তু ওই যে রেসিডেন্সিয়াল, হোটেল কিন্তু রেসিডেন্সিয়ালের মধ্যে পড়ে, সো সেদিকে চলে গেছি, যদিও ইটস অলসো কমার্শিয়াল। তো দেখো রিসিপশন অ্যান্ড অ্যাকাউন্টস, ওখানে কিন্তু আলো বেশি লাগে। তাহলে তুমি বুঝতেছো যে আলোর যে কম যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 70। দেখো বিভিন্ন জায়গায় তো 70-র মতো লাগতেছে। আবার এটা রেন্ডারিং ইন্ডেক্সের সাথে গোলমাল করো না। আমরা যে বলেছিলাম যে 40 থেকে 70 সেটা হচ্ছে যে যেখানে কোনো রিকোয়ারমেন্ট নাই। আরেকটা বলেছিলাম যে 70 থেকে 85, যেটা হচ্ছে যে আমার কিছু জায়গায় স্পেসিফিক করা আছে। আরেকটা হচ্ছে যে 85 থেকে উপরে, সেটা হচ্ছে যে ওই যে আমার হসপিটাল, যে মার্কেট, শপ টপ, ওইগুলি। দেন এই 70 সেই 70 কিন্তু এক না, এটা হলো লাক্সের 70, আর ওটা হচ্ছে সিআরআই এর 70। ঠিক আছে, এই যে যতক্ষণ রেসিডেন্সিয়ালে আসি আর কি, এভাবে চলতে থাকুক। রেসিডেন্সিয়ালে এখানে দেখো যে বড় কোয়ান্টিটি কোনটা, কারণ এটা তো ওই ডিকশনারি খোঁজার মতো। এখানে দেখো এই যে আরেকটা আসছে 300, এই যে একটা 300 গেল, এই 300টা হচ্ছে, এটা হচ্ছে রাইটিং রুমস, অর্থাৎ আমরা যেটাকে বলি যে স্টাডি বলা চলে। এখানে আরেকটা দেখো যে মিরর অ্যান্ড ইন বাথরুম, মানে ওটা কিন্তু ওই যে ওটার সাথে মিলবে। এই যে এই 300, ওখানে একটা আমরা সেভিং অ্যান্ড মেকআপ দেখছিলাম, ওটা কিন্তু 300 ছিল। ইনফ্যাক্ট এটা বাথরুমের এই ধরনের মিররেও করা হয়, আর একটা বেডরুমের মধ্যে যে ড্রেসিং থাকে সেখানেও করা হয়। সো রিকোয়ারমেন্ট তো একই রকম থাকবে আর কি। আর এখানে হচ্ছে এডুকেশনাল বিল্ডিং চেঞ্জ হলো, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হলো, আগেরটা থেকে এখানে ক্যাটাগরি চেঞ্জ হলো। ওটা ছিল রেসিডেন্সিয়াল, তার মধ্যে হোটেল পর্যন্ত আসছে। আর এডুকেশনে গেলে তোমার কি লাগবে বুঝতেছো, স্কুল, কলেজ, অ্যাসেম্বলি, জেনারেল অ্যান্ড দেন। তো সেখানেও কিন্তু যেখানে যা দরকার সব তুমি দেখতে পাচ্ছ, যাও তালিকা ধরে যাও। এই দেখো বড় বড় জিনিস, এটা একটা 300 গেল। এখানে হচ্ছে এক্সামিনেশন, এখানে একটা গেল, দিস ইজ ডেস্ক। আমাদের কিন্তু এগুলি দেখো হাবিজাবি উল্টাপাল্টা কিন্তু নেওয়া হয়নি। ওখানে একটু রাইটিং দেখলে সেটাও কিন্তু 300 ছিল, তো ডেস্ক 300 ছিল, একই হওয়ার কথা, কারণ রেসিডেন্সিয়ালে তোমার কিন্তু রাইটিং থাকে। তো সেটা তো তোমার পারপাস যখন একই, মানে হচ্ছে যে এখানে এডুকেশনালের ডেস্ক আর ওইখানের ডেস্কে আলাদা হবে নাকি, কারণ তোমাকে তো একই কাজ করতেছে। তুমি হোটেলে গেছো, তো হোটেলে কিন্তু বিভিন্ন রকম লাইট বলছে, বাট ওয়েন ওই হোটেলের মধ্যে যখন ওখানে একটা রাইটিং ডেস্ক থাকবে, সেখানে কিন্তু 300 লাগবে। এই কারণে ভালো হোটেলে দেখবা যে অসংখ্য লাইট আর কি, অনেক লাইট আর কি, মানে কোনোটা কম কোনোটা বেশি, যেটা দরকার সেটা জ্বালাবা, অন্যগুলি বন্ধ করে রাখবা আর কি। মানে একই রুমের মধ্যে নানান রকম আয়োজন করে রাখছে। দ্যাটস দ্য রিজন যে যখন সে ডেস্কে কাজ করবে তখন অত্যন্ত উজ্জ্বল আলো লাগবে, 300 লাগবে। আর যখন সে অন্য কাজ করবে তখন ওটা বন্ধ করে রাখবে, সেজন্য অনেকগুলি লাগবে। আর সস্তা টাইপের হোটেলে তো এগুলি সম্ভব না, বিকজ সেখানে তো লিমিটেড আলো রাখে এবং সোজা সাপটা বাংলা লাইট আর কি, চাপ দিলে জ্বললো, নেমে গেল এইরকম আর কি। ওগুলির জন্য অত ডিজাইনার খোঁজাখুঁজিও করা হয় না। আই মিন নর্মাল জিনিসগুলো 70-70 দিয়ে কাজ ছেড়ে দিচ্ছে। সো বড় জোর একটা টেবিল ল্যাম্প থাকতে পারে আর কি, তাহলে সেটা দিয়ে পড়ালেখা করলো। আর ওগুলিতে সব একদম কোনায় কোনায় দেখবে যে নানান রকম লাইট আছে আর কি। ওকে,
সো এখানে দেখো এই হচ্ছে 500 আরেকটা আসলো, এটা হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিং রুম। অনেকের কাছে মনে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে এটা কেন, আরে এইগুলির উপর তো ডিগ্রি আছে, এইগুলিই তো অনেক জায়গায় পড়ানো হয় না যে সমস্ত ডিসিপ্লিনে। ওকে, এগুলি নিয়ে তো ডিসিপ্লিন আছে, সেটা বলা হচ্ছে আর কি। তারপরে আর্ট রুম দেখো সেখানে বেশি লাগছে, বিকজ পেইন্টিংয়ের জিনিসগুলি দেখতে হবে। তো তারপরে দেখো এই যে ম্যাচেস, এইটা 300। তারপরে এইখানে আছে তোমার হচ্ছে ওরে বাবারে এই অনেক আলো দেখো, এই যে এখানে অনেক আলো। এখানে হচ্ছে অপারেশন থিয়েটার হওয়ার কথা, রাইট? এই হচ্ছে হেলথ কেয়ার বিল্ডিং, মানে হসপিটাল, সোজা কথা হসপিটাল ক্লিনিক্স। তো এইখানে দেখো এই যে এখানে টেবল অ্যাডজাস্টেবল অপারেশন ল্যাম্প লাইটিং, মানে আমরা যেটাকে অপারেশন থিয়েটার বলি। অপারেশন থিয়েটারে এখানে হচ্ছে মাইনর আর মেজর অপারেশনের জন্য অনেক বেশি আলো লাগবে, আর মাইনরের জন্য এত হলে চলবে 2000। আর মেজরের জন্য তো তোমরা জানো মেজর মাইনর কাকে বলে, মানে মাইনর অপারেশনে কাটাছাটা আছে, কিন্তু হয়তো ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যাওয়া লাগছে না। ওকে, সেজন্য অত বেশি আলোর দরকার নাই। বাট যদি ইয়া হয়, মেজর হয়, তাহলে তো ভেতরের অনেক কিছু আলোকিত করতে হয়, ওখানে আলো ফেলতে হয়। সো শুধু আলোর উজ্জ্বল হলে হবে না, আলোর এরকম ফোকাসিং লাগবে, তো ওটার জন্য আলাদা লাইট পাওয়া যায়। ওকে, এরপরে থাকছে অ্যাসেম্বলি বিল্ডিং। অ্যাসেম্বলি বিল্ডিংয়ে আমরা ওগুলি দেখে যাব, কারণ কোনো কিছু না হলে 70, এটা তো বুঝতেছো যে কোনো কিছু না হলে 70। এখানে মজার জিনিস দেখো যে অডিটোরিয়াম 70, এখানেই থেমে থেকো না কিন্তু। এই অডিটোরিয়ামের 70 হচ্ছে অডিটোরিয়ামের নর্মাল কাজ কারবার, যেটা নর্মাল অডিটোরিয়ামের মধ্যে কিন্তু আবার অনেক জায়গায় অনেক রকম আলো লাগবে, যেমন স্টেজে আলো লাগবে, সিলিংয়ে আলো লাগবে, এগুলি আছে। এখানে রিডিং টেবিলে কিন্তু ওই যে 300, একটা জিনিস তো তোমাদের মোটামুটি হয়ে গেল যে পড়ালেখার জায়গায় 300 লাগবে। এখন কালকেই করবা কি বা আজকেই করবা কি, ওই ফোনের মধ্যে তোমার হচ্ছে ওই যে অ্যাপস ডাউনলোড করবা। অ্যাপসের নাম হচ্ছে যে কি বলছিলাম, যে এটা হচ্ছে লাক্স মিটার। হ্যাঁ, অ্যাপসের নাম হচ্ছে লাক্স মিটার। লাক্স মিটারকে ইনস্টল করে তারপরে আলোটা মাপবা। মেপে তুমি দেখবা যে তুমি ওখানে কত পাচ্ছ। হ্যাঁ, এটা একটু দেখবা। এটা অবশ্য এটার মানে অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে ফোন অ্যাপসে, তো ফোনের সেন্সর দিয়ে তো সে করে, এটা অত ভালো কি না, কিন্তু আন্দাজে তো করা যায়, একটা করা যায়, তাই না? একটা আন্দাজ করা যায় একদম, মানে যে কোনো মিটারেরই একটা অ্যাকুরেসি ক্লাস থাকে। অত্যন্ত হাইলি সফিস্টিকেটেড মিটার লাগে হচ্ছে আমি যখন ওটা ঠিক মতো মাপতে চাই। তো এখন এখানে অবস্থা দেখো যে আমি আমার রুমে 3টা আলো জ্বেলে রেখেছি, এবং হচ্ছে একখানা বারান্দা আছে, 2 দিকে বড় বড় 2খানা জানালা আছে, রুমের 2টা দরজা আছে, আলোর অভাব নেই। তারপরেও আমি এই যে একটা ইনস্টল করলাম, এখন এখানে লাইট দেখতেছি 110। ঠিক আছে, এই মুহূর্তে আমার রুম আলোকিত, খুবই আলোকিত, মানে দক্ষিণ জানালা, এবং হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিক দিয়ে সূর্যের আলো আসতে পারে, দক্ষিণ দিয়ে পূর্ব দিক দিয়ে 2 দিকে জানালা আছে, সেইখানে আলোর অভাব নেই। 3টা বাতি জ্বালানোর পরে এখানে লাক্স পেলাম 110। হ্যাঁ, 110, কিন্তু দরকার হচ্ছে 300। তো আমার মনে হয় যে এইগুলি অত রিডিংটা ভালো দেয় না, এই যে ইয়েগুলি, এই যে যেটাকে বলতেছি কি যে মিটারটা, কিন্তু একটু আন্দাজ করতে পারবা আর কি, রুমের বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন রকম আসতেছে আর কি, তো সেটা আর কি ইয়ে করতে পারো। আর এরপরে আসতেছে অ্যাসেম্বলি বিল্ডিংয়ে, কিন্তু আমরা এখনো আসি। তার বড়টা দেখো 200 দেখার নয়, 380। সেলফ ক্যারিং কাউন্টার্স 300, অনেক কিন্তু। তারপরে এখানে আরও 300। আচ্ছা, এই একটা 500 পেলাম। এইখানে দেখো এটা হচ্ছে যে 500, এটা হচ্ছে যে ফুটবল ইয়ের জন্য। এখানে কিন্তু স্টেডিয়াম, স্পোর্টস সেন্টার এগুলি কিন্তু আছে। অ্যাসেম্বলি বিল্ডিং বলতে মানে রেসিডেন্সিয়াল, তারপরে হচ্ছে এডুকেশনাল, এগুলি ছাড়াও যেখানে পাবলিক গ্যাদারিং হয় সেগুলিকে আমরা অ্যাসেম্বলি বিল্ডিং বলতেছি। হ্যাঁ, অ্যাসেম্বলি বিল্ডিং বলছি। সো তোমরা তো বুঝতেছো যে স্টেডিয়াম, সুইমিং পুল ওটার মধ্যে চলে আসবে। সেগুলো ফুটবলে কিন্তু আলো লাগতেছে কম মানে এই নর্মালের চেয়ে বেশি, এই যে নর্মালের চেয়ে বেশি,
কারণ আমরা পড়ার জায়গায় আমরা পেয়েছি 300, হ্যাঁ, কিন্তু ফুটবলে লাগতেছে 500, যেহেতু এটা ফুটবলটা মাটিতে গড়ায়, সো ওখানে একটু বেশি লাগবে। এটা তো পড়ার জায়গাটা আর একটু উপরে, ও ফাইন, কিন্তু অন্যান্য খেলা যেখানে বল আরও ছোট সেখানে কিন্তু আরও বেশি আলো লাগবে। এটা এটা মনে রেখো যে যত ছোট বল হবে, ক্রিকেট যেমন ছোট, তো অনেক বেশি আলো কিন্তু লাগবে। ওকে, তো এখানে এই এই আচ্ছা, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিং, তোমাদের কাছে ওই যে বললাম যে বেশি লাগবে, ওটা কোথায় আছে? স্টেডিয়াম বোধহয় আরেকটা ক্যাটাগরি আছে, পরে আসতেছি, দাঁড়াও। এখানে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিং, এখানে মোটামুটি দেখো 300-র উপরে নাই, তাহলে এটা নট মানে টাফ জব, এটা পারা যাবে। বিজনেস কমার্শিয়াল বিল্ডিং, এখানে যেটা যেটা বড় ওটা আমরা ধরবো। এখানে একটা বড় হচ্ছে এই এই যে 3000, দেখো এই যে 3000, আরেকটা হচ্ছে 1500, এটা হচ্ছে মাইনিউট প্রসেসেস, আর একটা হচ্ছে জেম কাটিং, পলিশিং অ্যান্ড সেটিং। এটা হলো যে তোমার যে জুয়েলারি ইন্ডাস্ট্রি আর কি, মানে গয়না টয়না যে বানায়, ওখানে সূক্ষ্ম কাজ করতে হয়, তো সেইখানের লাইটের কথা বলছে। আরেকটা হচ্ছে কমার্শিয়ালের মধ্যে আরও আছে, এই একটা পেলাম 450, দেখো বিজনেস মেশিন অপারেশন, এই একটা পেলাম বোর্ডস অ্যান্ড ট্রেসিং। বোর্ডস অ্যান্ড ট্রেসিং মানে তো জানো কি বলে, জানো কি না, মানে হচ্ছে যে একটা ডিজাইন অন্যটায় ট্রান্সফার করা হয় ট্রেস করে করে, তো ওইখানে একটু আলো বেশি লাগে। নানা পদ্ধতি আছে, প্রেশারের মধ্যে দিয়ে কার্বন পেপার দিয়ে ট্রেস করে, অন্য অন্য কেমিক্যাল পদ্ধতি আছে, তারপরে তোমার আলোর পদ্ধতি আছে, মানে আলোর ফ্ল্যাশ দিয়ে ওইদিকে ফটো 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 আর কি, যেটাকে বলে গ্রাফি, এভাবে ট্রান্সফার করা যায়। এইখানে আছে ডিসপ্লে উইন্ডোজ, সেখানে বেশি আলো লাগবে, এই আর কি। তোমাদের হতাশ হওয়ার কিছু নাই যে এত কি তোমাদের মুখস্থ করতে, নো, কোনো তালিকাই তো মুখস্থ করার জন্য না, ডিজাইন করার সময় তোমার রেফারেন্স হিসেবে তুমি ইউজ করবা। এখানে আসতেছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং অ্যান্ড প্রসেস, তো এটার মধ্যে দেখো আজকে শেষ করতে গেলে আর আমাকে দ্রুত টানতে হবে। এখানে দেখো বড় বড়টা শুধু দেখি আমরা, সব দেখার দরকার নেই। যে এখানে দেখো এয়ারক্রাফট ফ্যাক্টরিজ, তারপরে আছে, তোমরা বলবা যে এটা যদি বাংলাদেশের হয়, তো বাংলাদেশে কি এই ফ্যাক্টরি আছে? অবশ্যই এটা বাংলাদেশের, এবং বিদেশ থেকে শুধু কপি পেস্ট করা হয়নি, ভালো করেই এগুলি সব মাথায় নেওয়া হয়েছে বাংলাদেশের ওয়েদারে না। বাংলাদেশে এয়ারক্রাফট ফ্যাক্টরিজ না থাকুক, মেইনটেনেন্স হ্যাঙ্গার তো আছে এয়ারপোর্টগুলিতে, সো ওখানে তো লাগে, প্লেন যেখানে ইয়ে করে থাকে এবং তার রিপেয়ার যেখানে করা হয় আর কি, সো এটা ওটা চিন্তা ভাবনা করে দিয়েছে। দেখো অ্যাসেম্বলি শপ, অটোমোবাইল ম্যানুফ্যাকচারের, বডি ম্যানুফ্যাকচার, গাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে আর কি। বাংলাদেশে তো গাড়ির বডি ম্যানুফ্যাকচার হয় জানো, বাস টাস অনেক কিন্তু এখানেই হয়, ইঞ্জিন টেঞ্জিন হয় না। তো এখানে এইভাবে আলো লাগছে, দ্রুত না গেলে ওই টাইমের মধ্যে হবে না। তারপরে দেখো অটোমোবাইল, তারপরে বেকারিজ, তারপরে ব্রিওয়ারিজ অ্যান্ড ডিস্টিলারিজ আছে তো বাংলাদেশে, তাই না, কেরু অ্যান্ড কোম্পানি। তারপরে এটা হচ্ছে কার্পেট ফ্যাক্টরি আছে, কেমিক্যাল ওয়ার্কস, যা বাংলাদেশে আছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। তারপরে চকলেট অ্যান্ড কনফেকশনারি ফ্যাক্টরিজ, তারপরে হচ্ছে ক্লে প্রোডাক্ট অ্যান্ড সিমেন্ট, ক্লোদিং, তারপরে হচ্ছে কাটিং অ্যান্ড সুইং, ইনস্পেকশন। দেখো ইনস্পেকশনে এই যে তোমার অবস্থা দেখতেছো, যে যদি লাইট হয় তাহলে লাইট কম, মানে উজ্জ্বল আর কি, আর মিডিয়াম হলে আরও বেশি, ডার্ক হলে আরও বেশি। ইনস্পেকশন যত ডার্ক হবে ওখানে আলো বেশি দিতে হবে, ওই ডার্ক জিনিসের ইনস্পেকশন করা, মানে এখানে অবজেক্টের কথা বলা হচ্ছে। এটা লাইটটা যদি অবজেক্ট হয়, মানে অবজেক্টটা যদি লাইট হয়, মানে উজ্জ্বল হয়, তাহলে কম আলোতেই করা যাবে, আর যদি ডার্ক হয় আরও বেশি লাগবে, আর একেবারে ভীষণ ডার্ক হলে আরও বেশি লাগবে। তারপরে যে হ্যান্ড টেইলরিং, মানে দর্জির কাজ, তারপরে ডেইরিজ, মানে যে তোমার দুগ্ধ খামার, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, তো এগুলিতে তোমার দেখো এখানে তো ইলেকট্রিক্যালের কাজ যেহেতু এগুলি, এখানে এখানে এটা হলো ইমপ্রেগনেটিং, এটা হলো যে কাগজ টাগজ বা ইনসুলেটর, এগুলি আসলে পানিতে ভিজিয়ে তারপরে পানিতে না, রাসায়নিকে ভিজিয়ে এটাকে ইনসুলেটিং পাওয়ার বা ট্রান্সফরমার ইন্ডাস্ট্রিতে এটা লাগে আর কি। তো ওটাকে বলে ইমপ্রেগনেটিং, মানে কাগজকে দিয়ে ইনসুলেশন বানায় আর কি। এটার মধ্যে তোমার রেজিন টেজিন ওটার জিনিসে ভিজায় রং করে, এটাকে যেন কী বলে, এই যে কাঠে রং করে, ওরকম একটা বার্নিশ টাইপের জিনিসের মধ্যে ভিজায়। তারপর ওয়াইন্ডিং অ্যান্ড ইনসুলেশন হচ্ছে ওই যে তার পেঁচায়। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ওয়ার্ক, এটা তুমি ধরে নাও যে এখানে আসলে একটা ট্রান্সফরমার বানানো হচ্ছে, অনেকটা এখানে বলা নাই কিন্তু ওরকমই হচ্ছে জিনিসটা। এই জিনিসটা পেপারকে
ভিজানোর পরে ওটাকে শুকিয়ে আবার কিন্তু এই যে ইনসুলেশন হিসেবে ইউজ করে, মানে তারের চারপাশে এটাকে পেঁচায়। তারপরে অ্যাসেম্বলি ওয়ার্কের ওখানে ফাইন হলে আলো বেশি লাগবে, আর ভেরি ফাইন হলে আরও বেশি লাগবে। এরপর টেস্ট করা হয়, সেখানে এসব আলো লাগবে। এছাড়া আরও আছে, আর আর দেখি কি হবে, সময় তো আছে 4 মিনিট, তো আরও আছে। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেটিং স্টেশন, মানে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আর কি, খুব বেশি লাগে না। এটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার আউটডোর, ওখানে একটু 100 তো কোনো ব্যাপারই না, 300-র নিচে কোনো ব্যাপার না। এগুলি তো মানে হাবিজাবি লোকও পারবে ডিজাইন করতে, কারণ ওগুলি হচ্ছে নর্মাল লাইটের রেঞ্জ আর কি। সো এখানে যে ময়দা মিল, তারপরে হচ্ছে ফোর্স শপ অ্যান্ড ফাউন্ডারিজ, মানে যেখানে ওই যে লোহার কাজ কারবার হয়, মেটালের কাজ হয়, লোহা বলা ঠিক না। এখানে একটা দেখো 1000 আছে। এটা হচ্ছে ইনস্পেকশন ফাইন, ওই যে ইনস্পেকশন হলে আলু বেশি লাগতেছে, সূক্ষ্ম। তারপর গ্যারেজ, তারপরে গ্যাস ওয়ার্ক, ওপেন টাইপ প্ল্যান্ট, গ্লাস ওয়ার্ক, তারপরে হচ্ছে ব্রিলিয়ান্ট কাটিং, ওই যে টিয়ে কাটে আর কি, আমাদের দেশে নাই কিন্তু ওইটা কিন্তু ডায়মন্ড কাটিংয়ের ওখানে লাগে। তো আমাদের এখানে গয়না কাটিংয়ে ডায়মন্ড কাটিং ইন্ডাস্ট্রি না থাকলেও অন্যান্য অনেক কিছু কিন্তু কাটিং করতে হয় আর কি, জুয়েলারি বানায় তো যে আর্টিফিশিয়াল, ওগুলিতে লাগে আর কি। তারপরে সুইং, আবার ইন্সপেকশন হলেই লাইট তুমি বেশি দেখবা, এই প্যাটার্নটা যে কমের জন্য কম, তারপরে মিডিয়াম আর ডার্ক হলে আলো আরও বেশি লাগতেছে। এখানে দেখছে লক স্টেজ অ্যান্ড ওভারলকিং মেশিনস, এটাও কিন্তু আসলে গার্মেন্টস বা ওই রিলেটেড কাজ। এটার মধ্যে মেন্ডিং, এটার মধ্যে বেশি লাগতেছে। এরপরে আসতেছে এটার মধ্যে তো খুব বেশি নাই, আই মিন দেখো 100-র উপরেই নাই। তারপরে রোলিং মিল, রোলিং মিল বলতে আছে স্টিল মিল এক ধরনের। তারপরে এটার পর আছে যে টিন প্লেট মিল, শিট মিল, ওরে বাবার এত কোনো শেষ। আচ্ছা ঠিক আছে, টেনে যাই, শেষ করে দিই সময় মতো, আরও অনেক কিছু আছে। ওকে, মানে ইন্ডাস্ট্রিতে অনেক যাচ্ছে। এরপরে আসতেছে শেষ, অলমোস্ট শেষ, সেটা হচ্ছে যে স্টোরেজ বিল্ডিং। দেখো এখানে স্টোরেজ বিল্ডিংয়ে আলো লাগে কম, আমরা গুদাম ঘর যেটাকে বলি আর কি। এরপর আসতেছে ফুটবল স্টেডিয়াম, ওখানে দেখো ক্রিকেট স্টেডিয়াম অনেক বেশি লাগতেছে, ফুটবল স্টেডিয়াম অনেক কম লাগতেছে। এখন তোমাকে একটু আগে 500 দেখছো কিন্তু ফুটবলের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু পুরো স্টেডিয়ামের আলো কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে যে ওই মাঠে যে গড়াগড়ি করতেছে সেই লেভেলে। এটা হচ্ছে ল্যাম্প, ল্যাম্প তো না, ফ্লাড লাইট যেখানে বসানো হয় ওই জায়গায়, ওটার থেকে এটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে কমে যাবে। আর ক্রিকেটে ওটা আর বেশি লাগে। তারপরে হচ্ছে আউটডোর ওপেন ইয়ার্ডের জন্য, মানে খোলা মাঠের জন্য আর কি, খোলা জায়গার জন্য, কার পার্কিং, এয়ারপোর্ট অ্যাপ্রন, আর হচ্ছে যে কন্টেনার ইয়ার্ড, জেটি, এগুলিতে খুব বেশি লাগে না। কিন্তু এখানে থাকতেছে রোডসের জন্য, এটা ইম্পর্টেন্ট, কারণ যে স্ট্রিট লাইট কী হবে ওখানে একটা কিন্তু রিকোয়ারমেন্ট থাকে স্ট্রিট লাইট। হাউজিং এরিয়ায় লাগবে 500 থেকে 100, সিটি এরিয়ায় ঢাকা শহর যেমন, তো হাউজিং আর ঢাকা শহর একই লাগবে আর কি, কারণ এখানে হাই স্পিডে কিছু চলে না সে কারণে। অর্থাৎ আবাসিক এলাকার মধ্যে যে এরকম লাগবে, আর ওই ঢাকার রোডেও সেরকমই লাগবে। ওয়াইড রোড অ্যান্ড ড্রাইভার্স আর কিন্তু বেশি লাগলো, কিন্তু দেখো ওয়াইড হলেই কিন্তু বেশি লাগলো। মানিক মে অ্যাভিনিউ, ওখানে একটু স্পিড লোকজন তুলবে, যদিও তুলে লাভ নাই, কারণ সামনে যেহেতু আবার আটকায় যাচ্ছে। আর অ্যাভিনিউ, ওকে, টেল মি সামবডি, হাইওয়েতে কত লাগবে বলো, একজন বলো। শেষ প্রায় না, এটা শেষ করে দিলাম। আমাকে একজন বলো যে ইয়েতে কত লাগবে, হাইওয়েতে কত লাগবে। হ্যাঁ হ্যাঁ, কেমনে বললো যে ওখানে দেখে? আচ্ছা, হাইওয়েতে কোনো আলোই লাগবে না, হাইওয়েতে কোনো আলো লাগে না, স্ট্রিট লাইট লাগে না। কেন, বাংলাদেশের দিকে তাকাও, আছে কোথাও হাইওয়েতে আছে? তার গাড়ির তো স্যার লাইট থাকে নিজস্ব। হাইওয়েতে হেডলাইট দিয়ে যাবে, নিজের হেডলাইট দিয়ে যাবে। ওকে, সিটি কর্পোরেশনের মধ্যে তো শুধু গাড়িটা চলতেছে না, তো আরো অনেক কিছু, সেজন্য মানে গাড়ি চলে গেল, তারপর তো অন্ধকার হলে তো ওখানে চিন্তাই হইতে থাকবে ধোঁয়াদম। তো
তো সেই জন্য আর কি, মানে হাইওয়েতে ধরে নেওয়া হয় যে গাড়ি ছাড়া ওখানে কিছু চলবে না, তাহলে অন্য কার জন্য আলো দিবে? নর্মাল সারা রাত আলো জ্বালিয়ে রেখে তো কোনো লাভ নাই ওইটা। আর সিটিতে কি হচ্ছে, লাইট তো আছে, তাছাড়াও তো আমি যদি এখন গাড়ির লাইটের উপর আমি ডিপেন্ড করি, তাহলে তো কি হবে, সন্ধ্যা হইতে তো সারা শহর ভুতুরে, এইভাবে হয়? তো কেউ হাঁটতে পারবে না, ইয়ে করতে পারবে না, বা মানে প্রবলেম। সিটিতে আলো রাখতেই হবে, কিন্তু হাইওয়ে ইজ নট সিটি, ওখানে শুধু গাড়ির আলোতেই চলবে, আলাদা করে কোনো স্ট্রিট লাইট লাগবে না। সেজন্য ওখানে নাই, ওই যে দেখলাম ওটার মধ্যে নাই তো কোনো জায়গায় তো স্ট্রিট। এনিওয়ে, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করি আজকে। আর মানে টুকটাক যা প্রশ্ন করেছি, আমি তো শেষের দিকে আবার একটু তোমাদের রিভিউটা নেই, আজকে দরকার নেই। আমরা ওই যে জায়গায় থামলাম আর কি, পরের ক্লাসে ওখান থেকে শুরু হবে। মানে আমাদের ইয়েগুলি, রিকোয়ারমেন্টগুলি শেষ। রিকোয়ারমেন্টগুলি এত পাতা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, দিস ইজ সিম্পলি এ ডিকশনারি। তুমি হচ্ছে তোমার যেটা দরকার খুঁজে বের করবা, বাট শুধু জিনিস সাপ্লাই দিলেই হয় না, আমি যদি তার ব্যবহার তোমাদের বুঝিয়ে না দিই, তুমি এটা ব্যবহারই করতে পারবে না। হাউ টু ইউজ দিস এটা না বললে এটা ব্যবহারই করতে পারবে না, সেজন্য বুঝিয়ে দিলাম। তারপরে ডকুমেন্টটা যখন ডিজাইনে আসবে, আমরা তো এখন সব রিকোয়ারমেন্টগুলি বলছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।